মিডলওয়্যার নিয়ে আমরা কাজ করি নাই না? ওকে, সো এটা ছিল আমার, এটা ছিল এটা। একটু দেখা যাক আমার ওয়েবসাইটের কি অবস্থা। ওয়েবসাইটের অবস্থা মোটামুটি ভালো, যেখানে এই পার্টটা হচ্ছে গিয়ে ডায়নামিক, সাথে আমাদের এই পার্টটাও ডায়নামিক, অ্যান্ড বাকিগুলো তো এমনিতে ডায়নামিক হওয়ার কথা। বাট তারপরও যে জিনিসটা আজকে আমরা একটু সময় হলেও দেখার চেষ্টা করব, এটা খুব সম্ভব মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দেওয়া আছে, তাই না? আচ্ছা, সো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দেওয়া থাকলে কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ডকে লিঙ্ক করাবেন সেটা জানতে হবে। কারণ হচ্ছে আমাদের লারাভেলের যেটা সমস্যা, লারাভেলের সমস্যা না, এটা হচ্ছে ব্যাকএন্ডের সবগুলোরই মোটামুটি সমস্যা, সেটা হচ্ছে সিএসএস এর মধ্যে তো আর আপনি পিএইচপির কোড লিখতে পারবেন না, সেই পাওয়ার তো আপনার নাই। কারণ পিএইচপির কোড লেখার জন্য হয় পিএইচপির ফাইল লাগবে, অথবা হচ্ছে অন্য যদি কোনো ফরম্যাট থাকে লাইক ব্লেড ডট পিএইচপি, সেটাও কিন্তু পিএইচপিরই ফরম্যাট, শুধু ব্লেড সিনট্যাক্স ইউজ করা যায়। সো এইটা একটা সমস্যা যে সিএসএস এর রিলেটেড যদি কোনো ডায়নামিক চেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আপনার চেঞ্জটা করতে হবে ইনলাইন সিএসএস এ। ইনলাইন সিএসএস কোথায় কাজ করে? এইচটিএমএল এর মধ্যে। ইনলাইন তার মানে এইচটিএমএল এ আনতে পারলেই তো এইচটিএমএল এর কোড আবার কোথায় কাজ করে? পিএইচপি ফাইলে। তাইলে হচ্ছে কি আপনি ওইটার মধ্যে পিএইচপির কোড লিখতে পারবেন। সো এই সিচুয়েশনটাতে আমরা কিভাবে বললাম? আমরা বললাম হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার কারণে। কারণ আমাদের এখন যেটা হচ্ছে, আমি যদি কোডটা একটু দেখি আমার ইন্ডেক্সের কোড, এখানে খুব সম্ভব এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, যেটা এখান থেকে আপনারা ধরতে পারবেন না। লাইক হোম কনস্ট্রাকশন, হ্যাঁ এই কথাগুলোই তো আছে। দেখেন হোম কনস্ট্রাকশন, হেডার টেডার সবই আছে, কিন্তু ছবির কিন্তু কোনো অস্তিত্ব নাই। তার মানে এটা সিএসএস দিয়ে দিছে। তাহলে আমরা একটু চেক করি তো কোন সিএসএসটা দিয়ে এটা দিল। সিএসএস এর নাম কি? ইন্ট্রো ক্লাস না, স্টাইল সিএসএস না, ফাইন্ড হচ্ছে ইন্ট্রো। দেখছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কি করছে? ইউআরএল দিয়ে সেট করছে, এবং সেন্টার নো সেন্টার বা যেটা হচ্ছে গিয়ে সিএসএস এর ই থাকে। সো এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের যেটা করতে হবে, বাদ বাকি যা আছে সব এখানে থাকুক, সমস্যা নাই, জাস্ট ইমেজের লিঙ্কের পোর্শনটা, কারণ আমি তো এই জায়গাটাকে শুধু ডায়নামিক করবো, তাই না? এই পোর্শনটাকে ইনলাইনে নিয়ে আসতে হবে, এনে তারপর ডায়নামিক করতে হবে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করি সেটা কিভাবে করা যায়। নিশ্চয়ই আমার একটা ব্যাক এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে, তাই না? সেটা হচ্ছে গিয়ে লগ ইন, ওকে দ্যাটস ভেরি গুড। সো আমাদের একটা ব্যাক এন্ড আছে যেখানে হচ্ছে আমরা ঢুকতে পারছি, এবং এখানে আমি কি কি করতে পারতেছি, আমি আমার অ্যাবাউট সেকশন আছে, ছবি কোথায় অ্যাড করছিলাম আমরা? সার্ভিসেসে, তাই না? তার মানে যেটা বলা যায় যে লিটারেলি আমাকে আরেকটা এখন সেকশন লাগবে, সেটা হচ্ছে গিয়ে হেডার সেকশন, এবং সেই সেকশনে আমার কয়েকটা জিনিস যাবে, জাস্ট দেখেন। একটা হেডারের টাইটেল যাবে, আর একটা যাবে হচ্ছে গিয়ে আপনার ডিটেইলস বলতে পারেন, আর হচ্ছে ছবি। তো আমার মনে হয় এই জিনিসটা আমরা চাইলেই বানাইতে পারবো, তাই না? বারবার এক কাজ করার তো কোনো মানে নেই। আমি কি করব, এখানে আসবো, এসে আর একটা লিঙ্ক বানাবো, বানায় সেম এই ওয়েবসাইটের যেভাবে কাজ করছি সেম ওয়েতে করবো, রাইট? এবং ডাটাবেস থেকে এটাকে কল করলে তো এটা কি হয়ে যাবে? ডায়নামিক হয়ে যাবে। তো আমি আজকে ওই ঝামেলায় না যাই, আমি যেটা করি, এই অ্যাবাউট সেকশনে একটা ছবির ব্যাপার ছিল না, এই ছবিটা অ্যাড করাই, এই ছবিটারে আমি আপনাদেরকে এখানে দেখাই দেবো, তাইলেই তো হয়ে গেল, রাইট? সো এইটাকে আজকে আমরা ডায়নামিক করি, কারণ যেহেতু এইটার কোড অলরেডি লেখা আছে, জাস্ট এক লাইন কোড লাগাইলেই দেখা যাবে যে ডায়নামিকটা হয়ে গেছে। সো এই পোর্শনটাকে ডায়নামিক করা যাক। অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনকে ডায়নামিক করতে হইলে কই আমার অ্যাবাউট সেকশন, আমার ও ভালো কথা, অ্যাবাউট সেকশনও মনে হয় এটা কি ইমেজ দিয়ে করছে, এটা কোথায় কোথায় কোথায়? নিউ টাইটেল তার আমি এখন পাবো না, এখন তো এটার নাম চেঞ্জ হয়ে গেছে, কস্ট রিনোভেশন গেট টাচ। তার মানে এই পোর্শনটা না, এই পোর্শনটার পরেই এই পোর্শন। এটার ছবি কোথায়? এই যে ছবি, এটার ইমেজ তো এখানে দেয়া আছে। তার মানে আমাকে কি করতে হবে? এটার এখানে চেঞ্জ করতে হবে, এটার আমি এখানে চেঞ্জ করব, কিন্তু ওইখানে আমি করবো ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ। তাহলে আগে চলেন আমরা যেটা করি, এই অ্যাবাউট সেকশনে প্রত্যেকটার জন্য একটা করে ছবি আপলোডের ব্যবস্থা করি। তার মানে কোডে জাস্ট হালকা একটু চেঞ্জ করতে হবে। কোথায়? অ্যাবাউটে যান,
অ্যাবাউটই মনে আছে। তার মানে এই ফিল্ডের সাথে আর একটা ফিল্ড যোগ হবে, ইমেজ ফিল্ড, যেটা অলরেডি আমরা সার্ভিসে করছি। সো জাস্ট কপি পেস্টের কাজ, খুব একটা বেশি টাইম লাগবে না আশা করি। সো হোম কন্ট্রোলারে চলে যান। হোম কন্ট্রোলারে গেলে অ্যাবাউট কোথায় অ্যাড হচ্ছে? অ্যাবাউট অ্যাড হচ্ছে এইখানে, তাই না? এবং আমার সার্ভিস কোথায় অ্যাড হচ্ছে? সার্ভিস অ্যাড হচ্ছে এইখানে। এবং সার্ভিসে এক্সট্রা কোড ছিল কতটুকু? জাস্ট ইমেজের পার্টটুকু, তাই না? সো আমাকে ওইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো চলেন রিসোর্সে যাই, ভিউতে যাই, এবার হচ্ছে অ্যাডমিনে যাব, অ্যাবাউটে যাব, ভিউতে যাব। এখানে যে একটা নতুন ফিল্ড আমাকে অ্যাড করতে হবে এবং সেটার নাম হচ্ছে অ্যাড অ্যাবাউট। অ্যাড অ্যাবাউট কোনটা? অ্যাড অ্যাবাউট এইটা। তার মানে এখানে একটা ফিল্ড অ্যাড করতে হবে। সো এটার নাম হবে হচ্ছে অ্যাবাউটের ফটো, তাই না? সিম্পল, অ্যাবাউটের ফটো। এবং আমি চাইতেছি যে এটার নাম হবে অ্যাবাউট ফটো, এবং সব জায়গায় এটার নাম হবে অ্যাবাউট ফটো। অ্যান্ড এটা তো টাইপই চেঞ্জ হয়ে যাবে, এটা হবে হচ্ছে গিয়া ইনপুট, তবে এটা কি হবে? ফাইল। এবং এটার নাম হবে হচ্ছে গিয়া অ্যাবাউট ফটো। এবং এটার ক্লাসটা আমরা নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা ক্লাস দিলাম, আর আপাতত আর কিছু দরকার নাই। অ্যান্ড যেহেতু আমি হচ্ছে একটা মাল্টিমিডিয়া ফাইল নিছি, তাহলে আমাকে ফর্মে কিছুটা চেঞ্জ করতে হবে না? এনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, তাই না? এটা কিন্তু এখানে ছিল না, কারণ এটা আগের বার তো আমরা ইউজ করি নাই। সো এনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, কমন জিনিস আবার করতেছি, পুরান জিনিসই আবার করতেছি। হ্যাঁ আসে স্যার। এবার এই অ্যাবাউট ফটোটা ওই পাশে পাই কিনা সেটা একটা চেকিং এর আমার দরকার আছে না? সো সেই চেকিংটা করে ফেলে চলেন। ইনসার্ট হওয়ার আগেই তো চেকিং হবে, তার মানে সব বন্ধ করে দেন। কি লিখবো? ইফ, তারপর কি লিখতে হয়? রিকোয়েস্ট, রিকোয়েস্ট লেখা নাই, রিকোয়েস্ট। তারপর হচ্ছে গিয়ে হ্যাশ ফাইল নামে একটা ফাংশন আছে, তাই না? সেটার মধ্যে যদি আমি আমার নামটাকে দিয়ে দিই, তাহলে তো আমাকে বলবো যে ফাইলটা আসতেছে কি আসে নাই। আচ্ছা, হ্যাশ ফাইল আসলে এক কথা, না আসলে এক কথা, সেটা আমরা একটু বাংলায় চেক করি। নাই, আর এটাতে হচ্ছে আছে। এবার দেখা যাক অ্যাবাউটের যে নতুন ফিল্ডটা যোগ করলাম ওইটার কোনো উপকার হইতেছে কিনা। আচ্ছা, আমি একটা কাজ করি, এই ছবিটা দিয়ে দিই। ডেস্কটপ। তার মানে আমি যদি এখন অ্যাবাউটে যোগ করি এই ছবিটা, তারপরে যদি অ্যাড অ্যাবাউট, একটু ওয়েট করেন, তার মানে কি আছে? তার মানে পাচ্ছে, ওকে, ভালো কথা। এবার আর একটু না দিয়ে দেখি কি আসে। নাই, তার মানে আমার ছবির যে অ্যাডিংটা সেটা হয়ে গেছে, ফ্রন্ট এন্ডের কাজ শেষ। এবার তাহলে ব্যাক এন্ডের পালা। ব্যাক এন্ডের তো কোড আমি জানি কতটুকু নিব, কমন কোডটুকু চলবে, আর সাথে হচ্ছে এখান থেকে এই ইফের কোডটুকু এখানে আসবে। তার মানে হচ্ছে ইফের কোডটুকু যদি আসে, এই হচ্ছে আমার ইফের কোড, অ্যান্ড এই হচ্ছে আমার, মানে কিরকম ভ্যালিডেশন? ইমেজ না দিলে বলবে যে ইমেজ আসে নাই, তাহলে সবই করা যায়, সবই করা যায়, ভ্যালিডেটর আছে, সমস্যা নেই। একটু ওয়েট করেন, আগে আগে রাখেন রাখেন, আগে কমন কাজ করে নিই। সো আমি বলতেছি যে তুমি বা কি বলে অ্যাবাউট সেকশনে তো ঢুকবা, ঢুকার পরে হচ্ছে বাকি কাজটা করবা। এখন এইখানে বাকি কাজ করবো মানে ইমেজের একটা ফিল্ড আমাকে নিতে হবে না? ইমেজের ফিল্ড তো আমি নেই, মনে আছে? ইমেজের যে ইনফরমেশনটা রাখবো সেটা একটা ফিল্ড লাগবে, তার মানে সেই ফিল্ড নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। এবং এটার নাম দিছিলাম আমরা হচ্ছে গিয়ে সার্ভিস ইমেজ, বাট আমার এবার এটার নাম হবে হচ্ছে অ্যাবাউট ইমেজ। হইল। সো এবার চলেন আমরা সেই ফিল্ডের কাজটুকু করে ফেলাই। সো দুইভাবে করা যায়, এইখানে এসে অ্যাড করে মাইগ্রেশন রোল ব্যাক করা, কিন্তু রোল ব্যাক করলে আবার আমাদের ডাটা টোটা পুড়ে যাবে। সো সেই ঝামেলা আমি যাব না। আমি যেটা করব বুদ্ধিমানের মতন, এখান দিয়ে এটাকে কপি করে নিয়ে আসবো, চলে আসবো, এটার পরে এটাকে অ্যাড করে দিব, এবং এটার নাম কি দিব? অ্যাবাউট ইমেজ হবে। এবং এটা যা ঢুকবে হচ্ছে গিয়ে অ্যাবাউট ইমেজ ফোল্ডারে, এবং এটার ডিফল্ট নাম হবে ডিফল্ট অ্যাবাউট ইমেজ। এই হচ্ছে গিয়ে বিষয়। এই যে ইনফরমেশনটা আমি জাস্ট ডাটাবেসে ফোর্সফুলি ঢুকাই দিব, তাইলে আর আমার কোনো টেনশন নাই। হুদায় আমার এখন আবার এগুলোর তাহলে কিছু করা লাগবে না। সো একটু ফোর্সফুলি যদি আমি ঢুকাইতে চাই, আমাকে যেটা করতে হবে, ফার্স্টে যাই, সরি আমার স্ট্রাকচার কোথায়? সো আমি চাইতেছি একটা কলাম আমি অ্যাড করব, কার পরে? পরে হচ্ছে গিয়া স্ট্যাটাসের, এটা কি অ্যাবাউটের কোথায় দিলাম আমি? দাঁড়ান আগে দেখে নি কোথায় দিয়ে আসছি।
আইডি অ্যাবাউট পয়েন্ট অ্যাবাউট ইমেজ, এতগুলো কেন? অ্যাবাউট স্ট্যাটাস কই? এটা কি আমরা হাতে ঢুকেছিলাম? না, সেটা কি এই জায়গায় আছে? আমি পয়েন্ট টেবিলে ঢুকেছি। ও, ভুল জায়গায় ঢুকেছি তো, তাই তো বলি। এখানে হবে না, আমাকে এইখানে আসতে হবে। ইয়েস মাই বয়। না, আর কিছু চেঞ্জ করিনি, শুধু এটাই। অ্যাবাউট, এখন হচ্ছে অ্যাবাউট ইমেজ দিব অ্যাবাউট স্ট্যাটাসের পরে। তার মানে অ্যাবাউট স্ট্যাটাসের পরে একটা ফিল্ড হবে যেটার নাম হবে অ্যাবাউট ইমেজ, যেটা হবে একটা ওয়ার্কার টাইপ, যেটা লেন্থ এমনিতেই আমরা জানি 191 হয়, এবং সেটার ডিফল্ট ভ্যালু থাকবে হচ্ছে এইটা। তার মানে বাই ডিফল্ট হচ্ছে অ্যাজ ডিফাইন্ড এইটা, সেভ। তার মানে লিটারালি আমার এখন সব জায়গায় যোগ হয়ে চলে আসছে, আর আমি ফোর্সফুলি জাস্ট দিয়ে দিছি। আমি চাইছিলাম না এটারে আবার রিমাইগ্রেট করি। তার মানে কাজ শেষ। এবার চলেন ইনসার্ট আপডেটের কাজ করে ফেলানো যাক। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে চলে আসতে হবে হচ্ছে এখানে, আইসা বলতে হবে যে অ্যাবাউটের মধ্যে তো তুমি অ্যাড করতে চাচ্ছ, তার মানে হচ্ছে এখানে তুমি অ্যাড করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে অ্যাবাউটে অ্যাড করো, কোনো সমস্যা নাই, এবং চেক করো অ্যাবাউটের ফটোটা আসছে কিনা। অ্যাবাউটের ফটো আসছে কিনা, আসলে তুমি যেটা করবা অ্যাবাউট ইমেজের মধ্যে পাত্রারে ঢুকাই দিবা। কিন্তু তার আগে তো আমার আবার মনে আছে ইনসার্ট গেট আইডি, আইডি না হলে আপনি কার মধ্যে ঢুকাবেন সেটা একটা সমস্যা ছিল না? ইনসার্ট গেট আইডি, তার মানে ও আমাকে একটা গেট আইডি দিবে যেটার নাম হচ্ছে এইটা। এত কিছু করার পরে আমার মনে হয় সার্ভিস লেখা আছে এখানে, তো অ্যাবাউট হওয়ার কথা। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, কিছু বললেন না। না, কোনো ঝামেলা নেই, এই তো ঠিক আছে। এই যে এবার আমি আপনাদেরকে বলি আসলে কি হচ্ছে। আগে তো ইনসার্ট হইতো, এখনো ইনসার্ট হবে, বাট এখন ইনসার্ট হওয়ার সাথে সাথে আপনাকে কি করবে, আবার আইডিটা কি করবে, রিটার্ন করে দিবে। রিটার্ন করে এই ভ্যারিয়েবলটার মধ্যে ঢুকাই দিবে, পাইলেন? সেটা নিয়ে এখানে আপনি এসে চেক করবেন অ্যাবাউটের কি ফটোটা আছে কি নাই, এবং এই সিচুয়েশনটা কখন হবে, থাকলেই শুধুমাত্র হবে, আর না থাকলে তো ডিফল্ট ইমেজ ঢুকেই গেছে। সো যদি বলে হ্যাঁ আছে, তখন কি হবে, রিকোয়েস্ট ফাইলটাকে সে স্টোর করবে কোথায়, অ্যাবাউট ইমেজ ফোল্ডারের মধ্যে, এবং আপনাকে একটা প্যাথ রিটার্ন করবে। সেই প্যাথটা নিয়ে আবার আপনি অ্যাবাউট টেবিলের কাছে যাইয়া সেই আইডিটাকে ধরে অ্যাবাউট ইমেজের মধ্যে পাত্রায় ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে রিটার্ন করে চলে আসবে। সো এটা যদি ঠিকঠাকভাবে কাজ করে, এবার দেখি কি হয়। প্রথমে আমরা কোনো কিছু মনে করেন না দিয়ে, ছবি না দিয়ে, নিউ কিছু একটা দিলাম, অ্যাবাউটের পয়েন্ট দিলাম মনে করেন 2টা। এবার যদি আমি ছবি দেইনি কিন্তু, হ্যাঁ ছবি দেই নাই, ডাটাবেস দেখি, তাইলে হচ্ছে গিয়ে ডিফল্ট আসছে, উইচ ইজ ভেরি গুড। এবার আমরা ছবি দিব। এবার লেটস ক্রিয়েট দ্য ফটো লাইক অ্যাবাউট উইথ ফটো। ছবি দিলাম, এটাই দিলাম, অ্যাড অ্যাবাউট। চলে আসছে। এবার ডাটাবেস দেখেন, সেম সার্ভিসের মতন একদম সেম। এখানে কি ছবিটা আসছে? ছবিটা তো পাইল না, দাঁড়ান, না এটা তো ডিফল্ট ছবিটা পাইলো, তাই না? কেন 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 ইফএস কি সমস্যা আছে কোনো? রিকোয়েস্ট হ্যাজ ফাইলে যদি ফেইলেবল, ইয়েস ইউ আর রাইট, যেটা লাস্টের দিন আমরা ধরা গেছিলাম। অ্যাবাউট এডিট করলেই ফিলেবল দিতে হবে। এখন আপনি এডিট করতেছি না, কারণ ফার্স্টে দেখেন, ফার্স্টে যখন এখানে ইনসার্টটা হয়ে যেতেছে তখন তো ডিফল্ট ভ্যালুটা ঢুকতেছে, তারপরে না আপনি আবার ওইটারে আপডেট করার চেষ্টা করতেছেন, তাহলে এক ক্লিকেই কিন্তু আপডেট হয়ে যেতেছে। হ্যাঁ, এই জন্যই ফিলেবল। এখন ঠিক আছে, ইনশাল্লাহ কাজ করবে। সো এখন যদি আমি দেই, দিলাম হচ্ছে ওয়ার্কিং ইমেজ। সো এবার ছবিটা দেয়া যাক। কেন তাও তো আসলো না?
হ্যাঁ আমার মনে হয় এখানে একটু ঝামেলা মনে হয় এখন আমি করে ফেলছি কিনা, সমস্যা নাই, যেখানেই দেখবেন প্রবলেম সেখানে কি করবেন, কমেন্ট আউট। তার মানে এই লেখাটা যদি ছবি দিলে আসে তার মানে আমি ঠিক ছিলাম, আর না আসলে তো মনে করেন ভুল আছে। এই তো কিছুই আসে নাই, কি আসছে? আমার রিটার্ন করে দিল কেন সত্যিয়া? ও লাস্টে রিটার্ন লিখছে, তাইলে তো ইফে ঢুকে নাই। আচ্ছা না, ছবি আছে তো। আচ্ছা যদি না দিই সাদা, তাও তো ঠিক আছে। অ্যাবাউট ইমেজ না মনে হয়, অ্যাবাউট ফটো নাম দিছিলাম। অ্যাবাউট ইমেজই তো দিছি, সেটা এটা দিয়ে তো ছবি ধরছি, এটা তো সমস্যা না। আচ্ছা ও ভালো কথা, আগে দেখি যে আমার ফাইল ঢুকতেছে কিনা। আমার না, ফোল্ডার অটো ক্রিয়েট হয়ে যাবে, ছবিও তো ঢুকতেছে, শুধুমাত্র আপনার এটা হইতেছে না, আপডেটটা হইতেছে না, তাই তো? সবই তো হইছে, ছবিতে এই যে ঢুকছে প্রত্যেকবার। আচ্ছা আপডেট করা যাবে, আপডেটে আর কি আসে যায়। অ্যাবাউট 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 এই যে পাইছি 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 পাইছি, হ্যাঁ পাইছি। এবার বুঝতে বুঝতে পাওয়া গেছে, এবার আর ইনশাল্লাহ সমস্যা নাই। মেলা কাজ করছি। নাম, এই জন্যই নাম আমি সবসময় সেম দিতে চাই, দেখছেন? সেম দিলে আর প্যাচ লাগতো না। এক জায়গায় দিছি ইমেজ, এক জায়গায় দিছি ফটো, এই জায়গায় প্যাচটা লাগাই দিছি। আচ্ছা ব্যাপার না, হয় এরকম, ফটো পাবে ইনশাল্লাহ, আশা করতেছি আমরা ফটো পাবে। এবার আমরা দিই, এটাকে ইনসার্ট হয়েছে এবং এখন দেখলে হ্যাঁ পাইছে, অবশেষে ফটো পাইছে, তার মানে ফটো ইনসার্ট হয়েছে। কিন্তু ফটো পায় লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনি ওরে অ্যাক্টিভ না করতেছেন, আমরা ওইভাবেই সিস্টেমটা লিখে রাখছি। এবার এটা অ্যাক্টিভ করেন, তার মানে এইখানে এখন নতুন টাইটেল চলে আসবে, না নতুন টাইটেল চলে আসছে। সো আমার এখন চ্যালেঞ্জ কি, এই জায়গায় ছবিটা চেঞ্জ করা, খুব কঠিন চ্যালেঞ্জ। চলেন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করা যাক। প্রথমেই ইন্ডেক্সে যাইতে হবে, যা যেখানে ছবিটা আছে, লাইক এখানে তো ছবিটা আছে, প্রথমেই ধৈর্য আগে এই ছবিটারে ফালাই দেন, তাহলে আমরা প্রমাণ করতে পারবো না ছবি আসতেছে, এখন আর কোনো ছবি নাই, তার মানে গন, রাইট? এবার হচ্ছে আমার ছবি আনার পালা। ছবি আনার পালা বলতে হচ্ছে আমার ছবি কোথায় কোথায় ঢুকছে সেটা দেখেন, পাবলিক, তারপর হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে স্টোরেজ পর্যন্ত যাইতে হবে, কারণ অ্যাবাউট ইমেজ তো আমি আমার স্ট্রিং দিয়েই পাবো ওই ইনফরমেশনটা, যে অ্যাবাউট ইমেজ ফটোর মধ্যে। তো এখানে একটু হ্যাঁ পাচ্ছি। সো এখন আমাকে কি করতে হবে, এগুলো সব বাদ, জাস্ট ঢুকতে হবে কোথায়, স্টোরেজে। তারপরে বলতে হবে যে স্টোরেজে ঢোকার পরে যে ইনফরমেশনটা তুমি এখান দিয়ে পাইতেছো, আমি কি নামে পাঠাইছিলাম, অ্যাবাউট অ্যাবাউট ইমেজ না ফটো, চলে আসছে। এটা কিন্তু আমার ডাটাবেস থেকে আসছে এবং সেটা প্রমাণ করার উপায় আছে, আমরা আর একটা ছবি আপলোড দিলেই আপনি বুঝতে পারবেন যেটা ডাটাবেস থেকে, মানে আমার আপডেটেড ছবি আসতেছে। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, নিউ ফটো, এটা একটা ডিসক্রিপশন লিখলাম, এটা একটা পয়েন্ট দিলাম। এবার নিশ্চয়ই মরুভূমি হয়ে গেছে পুরো এলাকা, হ্যাঁ ওইটা যেমনি কই পাওয়া যাইব, এই যে আমার ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে। এখানে অনেক ধরনের ইমেজ আছে, বড় ছোট দিলে ঝামেলা হবে, তারপর আমরা দিচ্ছি। এটা না, এটা না, এরকম কিছু একটা দিই হুদাই, ঠিক আছে? মনে করেন এই যে ছাদ দিলাম, বাড়ির ছাদ, ওপেন অ্যাড অ্যাবাউট। খুব সুন্দর সিস্টেম, কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি না অ্যাক্টিভ করতেছেন। এবার অ্যাক্টিভ করেন, এবার এখানে আসেন, ভেঙে চুরে গেলেও ছাদ আসবে আশা করি, এই যে, কারণ রেজুলেশন কম এই জন্য। সো ছবি কিন্তু আসতেছে এখন। তাইলে আমার টার্গেট হচ্ছে গিয়ে ছবি যেহেতু আসতেছে এবং একটা করে আসতেছে, আমি এই সেম ইনফরমেশনটা এইখানে দেখাবো, বাট
ডিফারেন্স হচ্ছে ইনলাইন সিএসএস এ দেখাবো, এই যে পার্থক্য। তাহলে সেটার জন্য কি করবেন, চলেন যাই এই ইনফরমেশনগুলো নিয়ে যাই। এই অ্যাবাউট টাইটেল হবে আমার ওইটার টাইটেল। সো এটার মধ্যে দিলাম আমার অ্যাবাউট টাইটেল, আর এটার মধ্যে দিলাম আমার প্যারাগ্রাফ ডিটেলস। ওকে, আসেন। সো এই যে এই জায়গাটার আমি ডায়নামিক বানায় ফেললাম খুব দ্রুততার সহিত। সেভ করি নাই, হোম কনস্ট্রাকশন এটা কোন পার্টটাতে করলাম তাহলে? ও কস্টিউ রেনোভেশন, ও আমি ওই যে ওই ছোট পার্টটুকুই করছি, এটা না, আপনার এই জায়গায়। আল্লাহ রে, একটু চোখের ভুল হইলে কত যে চিপা চাপা আছে। ও বাবা, এখানে আবার দেখছেন ডিজাইনারদের অবস্থা, চোরামি শেষরামি যা আছে সব করে। কি যে বানাইছে, ব্রেক দিয়া তারা ওইটারে মিলাইছে, মিলান লাগবো, ডিজাইন মিললে হয়েছে, ডেভেলপমেন্টটা এসে যাবে। হ্যাঁ, সো লিটারালি ওই জায়গাটারে কি করছি, এই জায়গায় ডায়নামিক বানাই দিচ্ছি। কারণ হচ্ছে কি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে এই ছবিটা এটার সাথে চেঞ্জ হয়। প্রথম কাজ হচ্ছে আপনি যাবেন সিএসএস এ, তার মানে হচ্ছে ফ্রন্ট এন্ড সিএসএস, স্টাইল সিএসএস। এরপর এখানে যে কি জানি নাম বলছিলেন স্যার, ইন্ট্রো না, ইন্ট্রো, ইন্ট্রোতে যান, এই জিনিসটারে উঠায় নিয়ে আসবেন, আর কোনো কিছু না, জাস্ট ছবির পার্টটা উঠায় নিয়ে আসলে নিশ্চয়ই এখন ছবি পাবে না, পায় নাই। সো এই ছবিটা পাওয়া হইতে হবে এখন ইনলাইন দিয়ে। তার মানে ইন্ট্রো কোথায় লেখা ছিল সেইখানে দিয়ে দেন। এই যে ইন্ট্রো লেখা ছিল এখানে না, তাহলে এখানে যেটা বুদ্ধিমানের কাজ করতে পারেন, স্টাইল দেন, এই পার্টটুকু করে ঢুকে দেন। কি হলো? ও সিএসএস থেকে তো এখন লিঙ্ক তো আবার চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নাই। এবার আমরা ডাইরেক্ট এই লিঙ্কটা তাহলে ডায়নামিকই বানাই দিই, ঝামেলা শেষ হয়ে যাক। কিছুই না, কি করতে হবে জানেন? ওই ভদ্রলোক কই, এই স্টোরেজটারে উড়াই নিয়ে আসেন এখানে, এটারে এই ইউআরএল এর মাঝখানে দিয়ে দেন। আশা করি ঠিক হয়ে গেছে। না, প্রবলেম হইতে পারে কি না, ওই যে আসছে 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 আসছে। কারণ হচ্ছে গিয়ে আপনার সাইজ, আচ্ছা সাইজ ঠিক করে দিতে কিন্তু হয়েছে, কিন্তু আপনারা কিন্তু আমাকে বলতে পারবেন না একটু ছোট হয়েছে। আচ্ছা, এটার নাম দিলাম তাহলে স্লাইডার, ইচ্ছা করে স্লাইডার, স্লাইডার টেক্সট। একটু তাহলে বড় ছবি দেই, ওই যে সামনেরটা দিলেই হবে। এই যে এটা, এইটাই দেই, কারণ এখন তো আপনারা বুঝতেছেন যে এটা ডাটাবেস থেকে আসবে। সো ওপেন, সেভ, এবার রিলোড দেন। হবে না, হবে, অ্যাক্টিভ করেন নাই, জস জস সিস্টেম। আরে আমারই ভালো লাগছে, অ্যাক্টিভ করলাম, চলে আসছে। সো ইনলাইন সিএসএও করা যাবে, আউটলাইন সিএসএও করা যাবে, সব করা যাবে, এগুলা সবই চেঞ্জ করা যাবে। এই পার্ট চেঞ্জ করা যাবে না, আর ছবি তো অফ, এটা তো আরো সুন্দর লাগতেছে। সার্ভিস টার্ভিস সবই আমরা করছি মোটামুটি। সো আমার মনে হয় যে এইখানে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না, বাট এটা তো করতে হবে। সো আপনারা যেটা করতে পারেন, হোমওয়ার্ক নিতে পারেন, এটা পুরাটাকে ডায়নামিক করে ফেলবেন। আমার মনে হয় না এখানে এমন কোনো পার্ট আছে যেটা ডায়নামিক করতে আপনারা আটকাবেন, কারণ ছবি আর টেক্সট, ছবি আর টেক্সট, ছবি আর টেক্সট, আর তো কিছুই দেখি না। অ্যান্ড ও আর একটা পার্ট আছে হচ্ছে কি পার্ট, এটাকে কি বলে, সোশ্যাল, সোশ্যাল বার বা সোশ্যাল ফুটার। সো এইটা কিভাবে করবেন বলেন তো, এটা আইডিয়াটা বলেন, আমি না হয় দেখাই দিব, সমস্যা নেই। সেটা তো হইলো, মানে এমনিতে আইডিয়াটা কি হওয়া উচিত ছিল, মনে করেন আমি এখানে চাইতেছি যে আনলিমিটেড পরিমাণ সোশ্যাল বার, আর টেবিল নেবেন সোশ্যাল, সেটাতে নাম দিবেন কি, সোশ্যাল, ফেসবুক না টুইটার। তারপর হচ্ছে এফএএফএ নিবেন, কোন এফএএফএ ইউজ করবেন, কারণ আপনার মনে আছে স্প্যানের মধ্যে ক্লাসের মধ্যে এফএএফএ যা লিখবেন সেটাই তো আসবে। সো আপনি যদি লেখেন এফএএফএ ফেসবুক, তাহলে ফেসবুকেরটা আসবে। আপনি যদি লেখেন এফএএফএ টুইটার, তাহলে আসবে টুইটার, সেটা নিবেন। এন্ড কোন লিংকে যাবে, তাহলে সেটাকে কই দিবেন, এইচডিএফ এর মধ্যে, ভেরি সিম্পল। এন্ড এইটা যদি আপনার এইটাতে ক্লিক করলে যদি আরেকটা উইন্ডো যাওয়া না, তাহলে লিখবেন টার্গেট লাইন, এই হচ্ছে পার্থক্য। সো এইখানে থাকা মোটামুটি সবকিছুকে আমরা কি ডায়নামিক করতে পারবো না, এইভাবে করে একটা ওয়েবসাইটকে ডায়নামিক করতে হবে। কিন্তু আমি তো একদিন ওই যে আমার জ্বালাময় ভাষণের মধ্যে বলেছি যে ওয়েবসাইট ডায়নামিক করাই কি লারাভেলের কাজ না, লারাভেলের কাজ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন, তার মানে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হবে।
আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, সেই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যে বাকি আমাদের যে ফিচারগুলো আছে, এখানে তো মোটামুটি বলা যায় যে আমরা লারাভেলের 15 বা 20% ফিচার দেখছি। কোড ফাংশনালিটি, তার ছবি আপলোড, তারপর হচ্ছে গিয়ে কিভাবে ফ্রন্ট এন্ডে আনে, কিভাবে সে ম্যানেজ করে, তারপরে আরো অনেক কিছু আছে, মিডলওয়্যারের একটা হিসাব আছে, তারপরে হচ্ছে আপনার ইমেইল সেন্ডিং এর একটা বিষয় আছে, তাই না? তারপর হচ্ছে গিয়া এপিআই ইন্টিগ্রেশন, মানে আমি যদি মেসেজকে ইন্টিগ্রেট করতে চাই, আমার সিস্টেম যদি মেসেজ পাঠাইতে চাই, তখন কিভাবে কাজ করব। পেমেন্ট গেটওয়ের একটা ব্যাপার আছে, যে পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করে আমি টাকা পয়সার হিসাব নিতে পারি। তারপরে হচ্ছে কিছু ওয়েবসাইটে গেলে দেখা যায় না যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, ওই একটা কাজ আছে যেটাকে বলা হচ্ছে সোশ্যালাইট। সো এই কাজগুলো আমরা করব 1 বাই 1। ওকে, বাট আজকে আপনাদেরকে আমি এইখানে আরেকটা কাজ দেখাইতে চাই, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের ইসের মধ্যেও লাগবে যখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। সেটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ। পাসওয়ার্ড চেঞ্জ মানে আছে না, ঢোকার পরে পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেয়। সো আমরা একটু ব্যাক এন্ডে সেটা নিয়ে কাজ করবো। লাইক আমার এখানে একটা থাকবে যে চেঞ্জ পাসওয়ার্ড, তাই না? সব জায়গায় দেখবে যে আমার উপরে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ডের একটা অপশন আসে, এবং সেখানে কি দিতে হয়, ওল্ড পাসওয়ার্ড দিতে হয়, নিউ পাসওয়ার্ড দিতে হয়। ওল্ড পাসওয়ার্ড যদি লগ ইন করা ইউজারের পাসওয়ার্ডের সাথে মেলে, তখনই আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করে দিবে। আর না মিললে কি বলবে, সামথিং ওয়েন্ট রং বা এরকম কিছু একটা। তার মানে ওইটা দিয়ে আমি আপনাদেরকে যেটা শিখিয়ে দিতে দিচ্ছি, ব্যাক এন্ড ভ্যালিডেশন তো আমরা দেখছি, তাই না? কিন্তু আরো কয়েকটা অ্যাট্রিবিউট আছে ব্যাক এন্ড ভ্যালিডেশনের, সেখানে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করবো। আর ওইখানে আপনাদের একটা লজিক ক্লিয়ার হয়ে যাবে যে কখন একটা পাসওয়ার্ড চেঞ্জ হয়, কখন হয় না। বুঝতে পারছি? তাহলে আসেন আমরা এখানে একটা নতুন ফাংশন দিব, কি, চেঞ্জ পাসওয়ার্ড। তো সেটা করতে হলে আমাকে এগুলো সব কেটে দেন, এগুলোর কোনো দরকার নাই। প্রথমে যেতে হবে হচ্ছে applet.php, যা দেখেন কোথায় লেখা আছে লগ আউট, তাড়াতাড়ি খুঁজে বাইর করার জন্য লগ আউট। এই হচ্ছে আমার লগ আউট লেখা, তার মানে আমি চাইতেছি এইটার পরেই ওইটাকে দিতে। সো কি করবো, এটার উঠে নিয়ে যান, ওইটা ড্রপ ডাউনের মধ্যে না, তার মানে ড্রপ ডাউন আইটেম আকারে দিতে হবে। আমি সব ফালাই দিব, সমস্যা নাই। ড্রপ ডাউন আইটেম href অন ক্লিক এলে কিচ্ছু থাকবে না, আমরা শুধু এই 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 আরে আল্লাহ রে, বেশি হয়ে গেলে যা হয়। সো এটা হচ্ছে কি, চেঞ্জ পাসওয়ার্ড। দেখি কি হয়, অপশন আসছে, বাট এটা নিচে না, এটা হবে উপরে। সো আমার চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা সেটা আমি দিয়ে দিছি। তার মানে এখন আমাকে কি করতে হবে, এটাতে ক্লিক করলে যাতে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায়। তার মানে আমার তো সেই রাউটগুলো, আচ্ছা আমরা কি রাউটের ব্যবহার দেখছি? আমরা কি শুধু ইউআরএল দেখছি এতদিন? আর ঠিক আছে, রাউটের ব্যবহার আমরা দেখবো, সমস্যা নাই, আজকেই দেখবো, এখনই দেখবো। প্রথমে আগে এটাতে আমি ইউআরএল বানাই। সো আগে আমরা যেটা করতাম, ইউআরএল এ যাইতাম, ইউআরএল এ যাওয়ার পরে নিশ্চয়ই এখানে লেখা থাকতো কিছু একটা নেম। লাইক আমাদের সুবিধার জন্য আমরা যেটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে admin/change/password, তাই না? এই তো ঠিক আছে, বানাইলাম। এবার এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটাতে যাওয়ার চেষ্টা করেন। রাউট তো ক্রিয়েট করেন নাই, 404, খুব সুন্দর এরর, কোনো সমস্যা নাই। চলেন রাউট ক্রিয়েট করবো আমরা। ওয়েব পিএইচপিতে যাব আমরা, এখানে একটা গেট রাউট ক্রিয়েট করব যেটার নাম হবে এই, এবং যেটা হোম কন্ট্রোলারে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে ফাংশনের কাছে যাবে। এবং এখন আবার ট্রাই করলে আমাদের পরিচিত এররটা আমরা আনার চেষ্টা করতেছি আর কি, আসছে যে তোমার ফাংশনের মধ্যে এই নামটা নাই। নো প্রবলেম, হোম কন্ট্রোলারে যান, একই জিনিস বারংবার। চলে আসছে, এত কিছু চড়াইউতরাই করার পরে আমরা কন্ট্রোলারে আসতে পারছি। ওকে, সো এই পর্যন্ত আসতে পারলেই তো আবার বাকি কাজ করা যাবে, সেটা তো সমস্যা নেই। বাট এটা আপাতত এই জায়গায় থাকুক। থাইকা চলেন আমরা নতুন একটা ব্যবহার শিখে আসি। সেটা হচ্ছে এখানে আপনি ইউআরএল দিয়ে ইউআরএল দিচ্ছেন, ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ইউআরএল ইউজ না করে রাউট ইউজ করে কিভাবে আমি এখানে যাইতে পারতাম সেটা দেখবো। অ্যান্ড ফার্স্টে আপনাকে বুঝতে হবে রাউট অ্যান্ড ইউআরএল এর মধ্যে সুবিধাটা কোথায়, পার্থক্যটা কোথায়, কেন ইউজ করব, কোথায় ইউজ করব, কি কারণে দরকার, সব বিষয়। রাউটকে বলা হয় হচ্ছে কি নেমড ইউআরএল। কি বলা হয় সবাই লেখেন, রাউট মানে হচ্ছে নেমড ইউআরএল, মানে হচ্ছে ইউআরএল এর নাম দেয়া।
রাউটকে কি বলা হইতেছে? নেমড ইউআরএল, মানে একটা ইউআরএল কে নামে ডাকা। দেখেন প্রথম দিকে যখন আমরা এই ওয়েব পেজে কাজ করা শুরু করছিলাম, আমরা কিন্তু ইচ্ছা করে ওই যে নাম নামে একটা অ্যাট্রিবিউট ছিল, এটা ফালাই দিছিলাম, বুঝছিলাম না আপাতত দরকার নাই, বাট এখন এটার দরকার আছে। দেখতে পাচ্ছেন ওই যে হোমের উপরে লেখা আছে নেম, তার মানে হচ্ছে ওইটা ভুলে যাবে, এটা যা আছে থাকে। আমি চাইতেছি আমার যে ইউআরএলটা আছে এটাকে আমি একটা নামে ডাকবো। কিসে ডাকবো? নামে। তার মানে এটার সাথে আমি একটা নেম অ্যাট্রিবিউট যোগ করে যে কোনো নাম আমি দিতে পারি, যে কোনো। এটাকে নামে ডাকলে যেটা হবে, আপনি যখন ওকে নাম ধরে ডাকবেন ও এখানে আসবে, এসে দেখবে এই নামে কেউ আছে কিনা, পাইলো, পাওয়ার পরে সে কি করবে? এই লিংকে দিয়ে যাবে। কথা কিন্তু একই। এতদিন আমরা ডাইরেক্ট এটা বলতাম, এখন আর আমরা ডাইরেক্ট এটা বলবো না, এটা একটা নাম দিব, সেই নাম ধরে রাখবো। এখন তাহলে সুবিধাটা কি? সুবিধা হয়েছে আপনি যদি আপনার প্রজেক্টে রাউট ইউজ করেন, কথার কথা আপনার প্রজেক্টে 20 জায়গায় মনে করেন এই রাউটটা ইউজ করছেন, এই ইউআরএলটা ইউজ করছেন, তাহলে এখন যদি কোনো কারণে ডেভেলপমেন্টের কোনো ফেজে যায় মনে হয় যে না এটার নাম আর অ্যাডমিন চেঞ্জ পাসওয়ার্ড হবে না, এটার নাম হবে চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে কি সেই 20 জায়গায় যে আপনাকে চেঞ্জ করতে হবে না? এটা একটা প্যারা না? এবার আপনি চিন্তা করেন আরেকটু বড় প্রজেক্ট 40 জায়গায়, আরেকটু বড় প্রজেক্ট 50 জায়গায়, সো ওই জায়গার সলভটা এরকম করতে নাম নামই থাকবে। আপনার যদি কখনো ইউআরএল চেঞ্জ করার প্রয়োজন না, আপনি শুধু কি করবেন? এক জায়গায় এইখানে এসে চেঞ্জ করে দিবেন, সব জায়গায় অটো চেঞ্জ হয়ে যাবে, কারণ সব জায়গাতে আপনি ওর নাম ধরে রাখছেন। বুঝতে পারছেন? ইটস কাইন্ড অফ হচ্ছে টাকার মতো। 500 টাকার নোট আমার পকেটে থাকলে আমার, সেটা আপনার পকেটে গেলে আপনার। 500 টাকার নোট কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু মালিক চেঞ্জ হয়ে গেছে। সো এই হইতেছে আপনার 500 টাকার নোট, আর এই হইতেছে কি মালিক। সো এটা সুবিধা আছে। এখন আমরা কি করব? এই চেঞ্জ পাসওয়ার্ডটাকে একটা নাম দিব। কি দিব? নাম। সেই নাম ধরে রাখবো। তাহলে আপনি একটা নাম দেন, নাম মানে নেম, যে কোনো ধরনের নেম দিতে পারেন, জাস্ট নেম ডুপ্লিকেট না হইলেই হইল। সো আমরা এখানে এটা নাম দিলাম হচ্ছে গিয়া পাসওয়ার্ড চেঞ্জ। নাম দিতে পারি না আমি? এটা নাম হচ্ছে গিয়া পাসওয়ার্ড চেঞ্জ। না, নামে কোনো স্ল্যাশ ম্যাশ আন্ডারস্কোর দিতে পারবেন, হাবিজাবি সব দিতে পারবেন। স্ল্যাশ দিলে তো আবার সেটা ইয়ে হয়ে গেল, আর একটা ভেঙে গেল, ওইটা না। সো আমি কি নাম দিলাম ওর? যে অ্যাডমিন চেঞ্জ পাসওয়ার্ড। এটা নাম আজকে থেকে হচ্ছে গিয়া পাসওয়ার্ড চেঞ্জ। এই নামটা নিয়ে চলেন যাই অ্যাপের কাছে। এতদিন যেখানে ইউআরএল লিখতেছিলেন, এটা কি ছিল? একটা হেল্পার ফাংশন, যার কাজ হচ্ছে গিয়ে আপনি যে নামটা দিবেন সেটাকে রুট লিংকের সাথে জোড়া দিয়ে আপনাকে একটা লিংক প্রোভাইড করবে। এখন থেকে আর আপনি ইউআরএল ইউজ করবেন না, নাম দিলে আপনি ইউজ করবেন রাউট। অ্যান্ড এত আর বড় করে দেওয়ার কিছু নাই, জাস্ট নামটা দিয়ে দিবেন। ভেরি সিম্পল। অ্যান্ড এইটার কাজ অ্যান্ড আগেরটার কাজ সেম। দেখেন আমি রিলোড দেই, রিলোড দিয়ে এটাতে যাই, সেম জায়গায় যাচ্ছি আমি, তাই না? সুবিধাটা কি সেটা বলি। কথার কথা আমি এইটাকে আগের সিচুয়েশনে নিয়ে যাই। আগের সিচুয়েশন ইউআরএল নিয়ে আসলাম, দেখি তো চাপ দিলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, কারণ সব ঠিক আছে। এইবার ইচ্ছা করে আমি এটা ভুল করি, এরকম কোনো রাউট তো নাই, আছে? আমি রিলোড দিলাম, এখনো কিন্তু আমি ধরতে পারতেছি না যে আমি একটা ভুল রাউট লিখে আসছি। কখন ধরতে পারবো? যখন আমি ক্লিক করব। এখন ধরতে পারতেছে ভুল, যে ভাই তুমি তো এরকম কোনো রাউট আমার দাও নাই। আর রাউটের মজাটা হচ্ছে আপনি এখন তো ঠিক আছে, পারফেক্টলি ওয়ার্কিং, ঠিক আছে, দেখি পারফেক্টলি ওয়ার্কিং যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এবার আপনি ভুল করেন, ভুল করলাম, এবার আপনি রিলোড দেন। যতক্ষণ পর্যন্ত সে রাউট ঠিকভাবে মিলাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনি এই এরর দিয়ে বাঁচতে পারবেন না। তার মানে এইটা হচ্ছে গিয়া পেজটা লোড হওয়ার আগেই একটা চেকিং, যে সব ঠিকঠাক আছে কিনা, রাউট ঠিক আছে কিনা, ঠিক জায়গায় যাবে কিনা, সব। তার মানে যতক্ষণ পর্যন্ত সে এই নামে কোনো রাউট না পাবে তার আগে আপনি এই পেজই দেখতে পারবেন না। তাহলে এই ইররটা কিন্তু নতুন ইরর। এটা দেখেন কি ইরর? ইরর এক্সেপশন, রাউট ডিফাইন না, একদম সোজা বাংলা হয়েছে। বাট এটার জন্য ইরর ক্রিয়েট হয়েছে কয়টা? আরো 3টা, টোটাল 73 ইরর হয়েছে। এখন আপনি যদি এইগুলা দেখা শুরু করেন তাহলে তো মাথা ঘুরে যাবে। এই যে এখানে ইরর হয়েছে, এখানে রয়েছে, বাট ইরর মেইন হচ্ছে রাউট নট ডিফাইন। এটাই হচ্ছে আপনার ইরর, যে রাউট ডিফাইন না। এবার তাহলে আমরা রাউট ডিফাইন করি। নো মেসেজ মানে হচ্ছে গিয়ে আপনার নো মেসেজ, তার মানে হচ্ছে সেটের গেটের মধ্যে পোস্ট পাঠিয়েছে, এটা জানতে হবে, ইরর দেখে চিনতে হবে। সো যেহেতু আমি রাউট ঠিক করে দিলাম, মাই সিস্টেম ইজ ওয়ার্কিং টোটালি ফাইন। সো আপনাদের জন্য যেটা কথা, আপনারা যদি রাউট ইউজ করতে চান করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি ইউআরএল ইউজ করতে চান তাও করেন, তাও কোনো প্রবলেম।
ঠিক আছে ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে রাউটটা বেশি ইউজ করে ইউজ করলে স্যার করেন সমস্যা নেই ইজিলি বোঝা খালি নেমটা লেখা দিতে হয় হ্যাঁ ইজিলি আবার একটু না ঝামেলাও আছে কারণ প্রত্যেকবার আপনার একটা করে ইউনিক নাম দিতে হবে তো তাহলে তো আবার রাউট ম্যাচ করবে না তখন প্রথমবারই নিয়ে নিবে তখন তো আর এক বিপদ সো হ্যাঁ ইজিলি কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাজ As uses যেটা as ও আর পুরান ওটা দরকার নেই নতুন দাবি দিয়ে করেন নতুন এটা হচ্ছে গিয়ে 5.6 এ আসছে নেম মেথডটা এটা আগে ছিল না নেম জাস্ট কি করবেন নাম দিবেন আমি কি বুঝাতে পারছি এবং আমরা এতকাল যে রাউটগুলো ইউজ করছি সবগুলোর কি নাম দেওয়া সম্ভব এবং সবগুলাকে ইউআরএল এর বদলে রাউট দিয়ে রাখা সম্ভব ওকে ইউআরএল বলতে আমরা রাউট নেম দিয়ে ওইখানে রাউটের যেখানে লিংক করবো এখানে নাম দিবেন এখন নাম দিলে হয়ে যাবে এই হচ্ছে বিষয় বুঝলাম এবার তাইলে আমার কাজে আসা যাক আমি তো লিংকে আসতে পারছি সো প্রথমেই আমাকে যেটা করতে হবে এখানে আসলে তো আসলে আমার লিটারালি কোনো কাজ নাই এখানে আমার কাজ হচ্ছে গিয়ে রিটার্ন করবে একটা ভিউকে যে ভিউটার মধ্যে হচ্ছে গিয়ে ওই হাবিজাবি জিনিসগুলো থাকবে তার মানে চলেন কোন ভিউটাকে রিটার্ন করব আমরা রিসোর্স ভিউজ অ্যাডমিনের মধ্যে একটা নিউ ফোল্ডার নেন যেটা নাম হচ্ছে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড একটু আলাদা আলাদা করে রাখলে স্যার ভালো হ্যাঁ নিষেধ মানে বাধা নাই ভালো ভিউ ডট ব্লেড ডট বিএলআইডি ব্লেড ডট পিএইচপি চলে আসলাম নাম যাতে ভুল না হয় ওহো এক জায়গায় থাকার অসুবিধা view dot blade not found change password কেন কি হয়েছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাওয়া গেছে এবং আপনারা তো জানেন এখানে কি লিখতে হবে পুরান জিনিসপত্র যা আমরা এতদিন লিখে আসছি তো আমি কোথা থেকে নিব এই এডিট থেকে নিয়ে নিই এডিটের মধ্যে একটা ফর্ম আছে অলরেডি এটা চালাতে গেলে এরর আসবে কারণ আগের ইনফরমেশন একটা ব্যাপার আছে সো এটাকে আসেন আগে সাইজ করি এই অ্যালার্ট ম্যালার্ট আমরা পরে আবার আনবো আচ্ছা না অ্যালার্ট থাকুক ইফেলস তো থাকবেই সো সব দিচ্ছি একটু ওয়েট করেন লাইক হিডেন এটার আমার আপাতত দরকার নাই আমার শুধু লাগবে পাসওয়ার্ড এন্ড চেঞ্জ পাসওয়ার্ড আমি সব ফালাই দিব এগুলা একটারই নিয়ে কাজ করবো সব ফালাই দেন চেঞ্জ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর কিছুই না সো ফার্স্টেই দেন ওল্ড পাসওয়ার্ডের নাম হবে হচ্ছে গিয়ে ওল্ড আন্ডারস্কোর পাসওয়ার্ড এবং এটা হবে হচ্ছে একটা কি টাইপ পাসওয়ার্ড টাইপ নাহলে কিন্তু মানুষজন দেখে ফেলবে কি পাসওয়ার্ড দিতেছেন ফর্ম কন্ট্রোল থাকবে আইডি দিতে পারেন সমস্যা নাই নাম হবে ওল্ড পাসওয়ার্ড কোনো ভ্যালু থাকবে না কারণ আপনি তার ওল্ড পাসওয়ার্ড দেখাই দিলে তার লাভ হইল না সো এটা হইলে আমার মনে হয় দেখতে দিবে আমাকে ইয়েস খুব সুন্দর আসছে আমার খুব ভালো লাগছে দেখে সেটার নাম হবে হচ্ছে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড আর এটারে দিব আমি ডেঞ্জার কেন পাসওয়ার্ড চেঞ্জ করছি এই হচ্ছে বিষয় এবার চলেন একটু আর একটু মজা করা যাক সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড একটা হেডার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে ব্যাস আপনারা চাইলে আর একটু মজা করতে পারেন একটা হাইপার রুলও দিতে পারেন ও জাস্ট প্রফেশনাল ওয়ার্ক না সেই লেভেলের কাজ সো এটাকে এত বড় করার দরকার নেই এটাকে 6 করে অফসেট করে দেন 3 তাহলে আর একটু ছোট হয়ে আসবে দেখতে ভালো লাগবে পারফেক্ট এবার গেল ওল্ড পাসওয়ার্ড হয়ে গেল তাহলে আর দুইটা ফিল্ড লাগবে একটা হচ্ছে কি নিউ পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম আমরা এটাও চেক করব কনফার্মের সাথে যদি এটা না মিলে তখন কি করবে এইসব হাবিজাবি কিন্তু করতে হবে এটা তো এক ধরনের আপডেট হচ্ছে ঠিক না অবশ্যই আপডেট হচ্ছে এক ধরনের না খুব ভালো ধরনের আপডেট হচ্ছে নিউ এন্ড এটা হচ্ছে কনফার্ম
পাসওয়ার্ড হয়ে গেল। দেখি কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আসছে এবং আমার মনে হয় এগুলাতে দেখাবে না। ভেরি গুড, এটাই তো চাচ্ছিলাম। হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এই যে ইউআরএল যে ব্যাপারটা, সেটাকে তো চেঞ্জ করতে হবে। সো আমরা এখন থেকে অবশ্যই ভ্যালিডেশন অ্যাড করবো, নাহলে তো উল্টাপাল্টা পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে। এখানে মেলা লেভেলের ভ্যালিডেশন অ্যাড করবো আমরা। ওকে, সো আমার একটা রাউট লাগবে। রাউট লাগবে মানে আমার কোথায় যেতে হবে? এখানে যেতে হবে, এখানে যেতে হবে, মানে হচ্ছে এইটা। এবং এটা কি টাইপ হবে? পোস্ট টাইপ। অ্যাডমিন চেঞ্জ পাসওয়ার্ড ইনসার্ট ইনসার্ট দিয়ে দিলাম। এটা দিলাম চেঞ্জ পাসওয়ার্ড ইনসার্ট ইনসার্ট। এটা একটা নাম দেন, পাসওয়ার্ড চেঞ্জ ইনসার্ট। এই নামে ডাকলে সে কি করবে? রাউট ক্রিয়েট করে, রাস্তা ক্রিয়েট করে চলে যাবে। এই হচ্ছে বিষয়। তার মানে অ্যাকশন দেওয়া হইলো, রাউট দেওয়া হইলো। এবার হুদায় আমরা একটু সাবমিট করার চেষ্টা করি একটা এরর দেখার জন্য। ভেরি গুড, আই হ্যাভ দ্য এরর ইন মাই পকেট। অ্যান্ড পোস্টের ভ্যালু ধরতে হলে কি করতে হয়? রিকোয়েস্ট থেকে একটা ভ্যারিয়েবল নিতে হয়। এইবার হচ্ছে আমরা পোস্টের ভ্যালু তো ধরে ফেলছি। এবার আমরা ইকো করে দেখবো পোস্টের ভ্যালু ঠিকঠাক ধরতেছি কিনা, জাস্ট চেকিং এর জন্য। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, আর কি কনফার্ম পাসওয়ার্ড, এই তিনটা হচ্ছে আমার ডাটা সাবমিট হবে। ওকে, ওল্ড পাসওয়ার্ড হইলো চেকিং চেকিং সব চেকিং। সো কথার কথা, আমার ওল্ড পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, নিউ পাসওয়ার্ড হচ্ছে এবিসি, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে এবিসি। না, এবিসি না, ইচ্ছা করে ভুল দেয়, নাহলে বুঝবো না। ভিভিভি, দেখি তিনটা আসছে কিনা। 1 2 3 4 5 6 এবিসি ভিভিভি। তার মানে আমার সব ভ্যালু পাইতেছে। আমার ভ্যালু নিয়ে কোনো সমস্যা নাই। এবার তাইলে চলেন কাজ করা যাক। হ্যাঁ, সব কয়ে দিব যে তোমার কোথায় কি আছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশনের জন্য কি করতে আপনারা বলেন, আপনারা বলবেন, আমি লিখবো। রিকোয়েস্টকে কি করবা? ভ্যালিডেট করবা। এবং এটা একটা অবশ্যই কি ফাংশন, এবং সেটার মধ্যে ভ্যালিডেশনের রুলসগুলো আমি লিখবো। তাহলে আমার প্রথম কথা হচ্ছে গিয়ে, আমার সিস্টেমে যে ওল্ড পাসওয়ার্ডটা আসবে তাহলে তুমি অবশ্যই রিকোয়ার্ড করবা। তাহলে কি লিখতে হবে? রিকোয়ার্ড। এটা গেল একটা, এবং বাকি দুইটাকেও তুমি সেম ভাবেই রিকোয়ার্ড দিবা। দেখি আগে সেইটা করতে পারে কিনা। ভ্যালিডেশন কাজ করছে না, মানে কিছু আমি দেই নাই, তার মানে আমাকে ফেরত পাঠায় দেওয়ার কথা। ফেরত পাঠায়। আবার যেহেতু আমরা ইরর অন করে রাখছি, ইররও দেখাই দিতে একদম পারফেক্ট। দ্য ওল্ড পাসওয়ার্ড পারফেক্ট। ওয়াইয়া, এবার দেখা যাক। ও, ইটস ওয়ার্কিং ফাইন। দুইটা আসছে না? দুইটা আসছে, হইলো। তার মানে প্রথম যেটা শর্ত সেটা ফিল আপ। আচ্ছা, সেকেন্ড শর্ত কি দিবেন? সেকেন্ড শর্ত হচ্ছে গিয়ে আপনার বলা যায় যে কনফার্ম পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড মিলতে হবে, তাই না? না মিললে তো হবে না। আচ্ছা, এটার জন্য লারাভেলের একটা ভ্যালিডেশন আছে যেটা আমার মনে নাই, সেটা হচ্ছে ম্যাচ, মনে হয় খুব সম্ভব। ভ্যালিডেশন ম্যাচিং দ্য গিভেন ভ্যালু, হয় এরকম কিছু একটা। হ্যাঁ, পাসওয়ার্ড কনফার্মেশন। অ্যান্ড এখানে খুব সম্ভব, যেহেতু আপনি পাসওয়ার্ডকে কনফার্ম করতে চাইতেছেন, এটা রিকোয়ার্ডের সাথে কনফার্ম করতে হবে এই ফিল্ডটাকে। খুব সম্ভব এইভাবেই লিখতে হয়। সো আমরা ইচ্ছা করি একটু ভুল করবো, সমস্যা নাই। লাইক ওল্ড পাসওয়ার্ড আমরা একটা দিলাম, আমরা তখন ডাটাবেসের কাছে যাচ্ছি না, তার মানে সমস্যা নাই। এবার আমরা কি বলে এটাকে, নিউ পাসওয়ার্ড একটা দিই 1 2, কনফার্ম পাসওয়ার্ডটা ভুল দিই, তা কনফার্ম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। একদম ইজি। এবার তাইলে ঠিক করি। চুপ, ক্লাসে না এসে আবার জিগায় ওল্ড, একদম চুপ, একদম। এবার ঠিক করি 1 আর 2। কেন এখনো কনফার্ম পাসওয়ার্ড মিলে নাই? দাঁড়ান, ওল্ড 1 1 1 তাহলে মনে হয় উল্টা লিখছি। না, এইখানে হবে মনে হয়।
The new password confirmation doesn't match. না একটু আমাদের নেটের সহযোগিতা নিতে হবে। কনফার্ম, এই নেটের সহযোগিতা নাও কিন্তু খুব একটা বেশি লজ্জার কিছু না, ঠিক আছে? কখন আপনারা কিন্তু হাসবেন না। কখন কনফার্ম আরো পাসওয়ার্ড লারাভেল ভ্যালিডেশন। আদর্শিক জায়গা আছে। এই যে এখানে চিপার মধ্যে গেলেই বুঝুম যে কি লেন লিখতে কনফার্ম মিনিমাম ম্যাক্স রিকোয়ার, এটা না। ও খালি কনফার্ম লিখে দিব, আমরা ফিল্ড লিখতে হবে না। চিনবে কেমনে? মিনিমাম 6 লেখা আছে। চিনবে কিভাবে? দাঁড়ান ও এটার একটা রুলস আছে যে পাসওয়ার্ড কনফার্মেশন। কনফার্মেশন ওইটার নাম মনে হয় এই ইয়ার না ফিল্ডের না। সেম দিতে হয় না? সেম না? হ্যাঁ, ওইটা একটু দেখে আসতে পারি। এটা একটা ভালো বুদ্ধি। এটা আগে দিলেন না কেন? আগে বলছিল একবার। কেডা? আমি আপনার বলার সুযোগ দিইনি, তাই তো? আপনি আমারও দোষারোপ করতেছেন। কেন সেম দেয়া হলো? Auth, অথের ইয়াতে আছে। এই যে, confirmed. শুধু কনফার্ম লিখলেই হয়ে যাবে। বাট ও বুঝবো কেমনে যে এইটাই আমার ও আমি বুঝতে পারছি। ওইটা না, আমি বলি কিভাবে বুঝবে। লারাভেলের ডিফল্টটা কিভাবে বুঝবে সেটা বলে দিই। কোথায় আমার রিসোর্স কোথায় আমি বলতেছি, দাঁড়ান রেজিস্টারে যান, তাইলেই বুঝবেন কিভাবে বলবে। ওর কথা হইতেছে পাসওয়ার্ডের নাম হবে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, আর যেটা হচ্ছে আপনি কনফার্ম করবেন সেটার নাম হবে হচ্ছে গিয়া পাসওয়ার্ড কনফার্ম। এই নামটা দিলেই ও বুঝে ফেলবে যে এইটা হচ্ছে পাসওয়ার্ডের কনফার্মেশন ভার্সন। বুঝতে পারছেন? তাইলে আমরা ভাই ওরে ইউজ করি পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কনফার্ম। ভাই সেটা ইউজ করতে ভালোই লাগে, কিন্তু আমি যদি চাইতাম যে আমি চাই যে আমার নাম হবে, কেন ওটা আমি ইউজ করবো কেন? তাইলে কি হবে সেটা একটু শেখা দরকার না? আমি সেমটা দিয়ে একবার ট্রাই করি। হ্যাঁ এগুলো তো কোনো দাঁড়ান আরে এখনই বুঝে ফেলবো। সেমটা দিয়ে একবার ট্রাই করি যে সেম হবে কনফার্ম পাসওয়ার্ডের। এবার দেখি কি হয়। আই গেস এটাতে হয়ে যাবে। সো এক তার মানে সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা তো শিখলাম। মাইসেরটাও চাইলে ইউজ করতে পারবেন, নিজেরাও করতে পারবেন। আচ্ছা, এবার একটু ভুল করে ইচ্ছা করে পারফেক্ট তো মানে সব বই আছে, জাস্ট জানতে হবে। তার মানে আপনি যদি সেম দিয়ে জাস্ট নামটা দিয়ে দেন তাইলেও বাকি ভ্যালিডেশন আপনাকে করে দিবে। আর যদি আপনি লারাভেলটা ইউজ করেন তাইলে হচ্ছে ইয়া পাসওয়ার্ড কনফার্মেশন, আর এখানে লিখতে হবে কনফার্ম। দুইটাই করা যায়। যাক, জানা গেল। আচ্ছা, এইবার আর তো এইখানে হচ্ছে গিয়া ফ্রন্ট এন্ডের কোনো ভ্যালিডেশন নাই, তার মানে সেম পাসওয়ার্ড না হইলে আমাকে আটকাইতেছে, আর হচ্ছে রিকোয়ার্ড হইলে আমাকে আটকাইতেছে। আরেকটা এখানে দিছিল, আপনারা দেখছেন ম্যাক্স 6, তার মানে হচ্ছে 6-এর কম হইলে নিবে না, এরকম একটা জিনিস ছিল। সো এটা একটু দেখি আমরা নিউ পাসওয়ার্ডটারে আমরা একটা কাজ করি, লাইক ম্যাক্স না মিন হবে, মিনিমাম 6। সো কথার কথা, নতুন পাসওয়ার্ডটা আমরা কি করলাম, 1 ডিজিটের দিলাম। ইয়োর নিউ পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার, হুইচ ইজ ভেরি গুড। এবার আমরা ইচ্ছা করে 6 ক্যারেক্টারে বড় দিলাম, ওই রোডটা চলে গেছে, বাকিটা রয়েছে, তার মানে ইটস ওয়ার্কিং ফাইন। এবং স্বাভাবিকভাবে এটাতে আর মিনিমাম দেওয়ার দরকার নাই, কারণ কনফার্ম যতক্ষণে না মিলবে ততক্ষণে তো আর কোনো কিছু যাবে না আপনার কাছ থেকে। কনফার্ম পাসওয়ার্ডে জাস্ট রিকোয়ার্ড দিলেই হবে। আমার মনে হয় ফ্রন্ট যেটাকে হচ্ছে কি সার্ভার সাইড ভ্যালিডেশন, সেটা শেষ। এইবার আমার বাকি কিছু কাজ আছে, সেটা করতে হবে, এবং সেটা হচ্ছে গিয়ে আমার কোডিং রিলেটেড কাজ। তাহলে এবার আপনি একটু নর্মালি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে। ওল্ড পাসওয়ার্ডের কাজ। ওল্ড পাসওয়ার্ডের তো অবশ্যই কাজ আছে। তার মানে প্রথম কাজটা আমার কি হবে, একটা পাসওয়ার্ড চেঞ্জ বক্সের ফার্স্ট কাজটা কি হয়, ওল্ড পাসওয়ার্ড যেটা দিছে সেটা ওই লগ ইন করা ইউজারের পাসওয়ার্ড কিনা এটাকে চেক করে। এবং এইটা চেক করার জন্য লারাভেলের খুব সুন্দর একটা সিস্টেম আছে, হ্যাশ চেক নামে, খুব সম্ভব হ্যাশ চেক, HASS, ওটা আমরা দেখবো। তার মানে এখন আমি চেকিং এ চলে যাই। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে রেজিস্টার্ড অবস্থায় যে আছে তার ইনফরমেশন নাও। তার মানে কি, কার পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনি, এই জায়গায় আইডি লাগবে না? দেখেন তো ইউজার টেবিলটা দেখি। Auth user. আপনি তো এই 1 নাম্বার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে 1 নাম্বার আইডিটা লাগবে না। এডিটের সময় তো আমরা আইডি পাঠাই দিতাম, বাট এখন কিন্তু পাঠানোর দরকার নেই। কেন জানেন? কারণ মজার বিষয় হচ্ছে এখানে অথ নামে একটা জিনিস আছে, যেখানে আপনি ইউজার ফাংশনের কাছে যদি বলেন যে আমার আইডি কত,
তাহলে সে সেটা আপনাকে ইকো করে দেখায় দিবে। একটু আমরা চেক করে দেখি সব ভ্যালিডেশন ঠিক রেখে। সো আমরা চিন্তা করতেছি 1 1 1 মানে সব ঠিক আছে। যদি সব ঠিক থাকে, ও আরে আল্লাহ, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিলাম। এরর অথ নট ফাউন্ড, নো প্রবলেম। তার মানে উপরে লিখতে হবে ইউজ অথ হইল। এবার রিলোড দেন। কত আইডি লগ ইন করা আছে? 1। তারপরে আমার যে ইনফরমেশন লাগবে আমি পেয়ে গেছি। এবার ছোট্ট একটা কাজ জাস্ট বাকি রয়েছে, যেটা হচ্ছে ও বলছে ওর আমি জানিয়ে দিছি। সেটা হচ্ছে এই যে এই ভ্যালুটা যে চলে যাচ্ছে, আপনারা তো জানেন এটার জন্য কি করতে হবে। এখানে এসে লিখতে হবে ভ্যালু। ও এখানে একটা স্পেস, খারান ওটা এডিট অবস্থায় রাখা যায় না, এখন লেখা যাবে ওল্ড। ভ্যালু দেখাবো না তো, যেটা আমি দিছি সেটা জাস্ট রয়ে যাবে। আচ্ছা তাহলে কনফার্মে না দেই, অন্তত পক্ষে যেটা লিখছি সেটাতে দেই। এমন করেন কেন? আরে মানে এটা বলতে চাচ্ছে এই না, এখন তো ভ্যালিডেশন মিলে নাই, সো ওইটা থেকে যাবে, ওল্ডটা থেকে যাক। ওল্ড না, ওল্ডও থাকার প্রয়োজন নাই, কোনোটাই তো থাকার দরকার নেই। কোথাও হয় না, বাট আচ্ছা দেখানো তো হইলো যে আসলে থাকান যায়, বাট এটা আসলে থাকবে না। তা তো ওই ওল্ড পাসওয়ার্ডটাই রয়ে গেল, ভুল পাসওয়ার্ডটা থেকে লাভ কি আমার? তোমার মনে করো পাসওয়ার্ড 1 2 3 4 5 6, তুমি ভুল দিলা, জায়গা 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 জায়গা, এখন এটা আসছে ভুল, ভাই তুমি পাসওয়ার্ড ভুল দিছো, এটা এইখানে থেকে লাভটা কি? যে লোকের কিবোর্ডের সমস্যা, ধরুন ক্যাপস লক অন হয়েছে, এবারে বারবার দিতে পারো নিচ্ছে না, তখন তো দেখা উচিত যে আমি কি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড তো তুমি জীবনও দেখতে পারবে না, এটা তো ডটেড পাসওয়ার্ড, এটা কপি করেও তো লাভ নাই। এটা তো একটা লগইন ও পাসওয়ার্ড। চাইতেছে যে ফেসবুকে যে না, ভিউ অপশন থাকে। মাই ভাই একদম ফালাই দেবো জানলা দিয়ে পাসওয়ার্ড দেখায়। আচ্ছা যাই হোক, ভ্যালু দিয়ে চাইলে কিন্তু দেখান যাইতো, হ্যাঁ, বাট এটা দরকার নেই এখানে। ওকে ভাই, ভ্যালিডেশন ইজ ওয়ার্কিং ফাইন। এবার যাওয়া যাক আমাদের যে ওই যে যেটাকে বলা হচ্ছে লজিক্যাল জিনিসপত্র, সেখানে চলে যাওয়া যাক। এখন আর এখানে কোনো কাজ নাই। তার মানে আমি ইউজারের ইনফরমেশনও পাইছি, তাই না? তার মানে এখন লারাভেলে চেকিং এর জন্য প্রবলেমটা কোথায় হয় সেটা আমি বুঝাবো, তারপরে আপনাদেরকে বলবো কেন এটা হচ্ছে। সেটা হচ্ছে যখন আপনি এটা ওল্ড পাসওয়ার্ড দিতেছেন, আমি দিলাম 1 2 3 4 5 6, কিন্তু আপনার ডাটাবেজে তো আছে এইভাবে। তার মানে আমি কিন্তু চাইলে প্রোগ্রাম দিয়ে চেক করতে পারবো না, পারবো যে ইফ ওল্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ডাটাবেজের পাসওয়ার্ড কিনা, কারণ মিলবে না তো। আপনাকে এটাকে কি করতে হবে? হ্যাশ করতে হবে বা এনক্রিপ্ট করতে হবে। কিন্তু এনক্রিপশনের, এই ধরনের এনক্রিপশনের আবার একটা প্রবলেম আছে, একই জিনিসের এনক্রিপশন বারংবার চেঞ্জ হয়। এক মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। সো কথার কথা যে আমি জাস্ট আমার যে ওল্ড পাসওয়ার্ডটা আছে সেটাকে আমি এনক্রিপ্ট করে দেখব। সো এখানে আর আইডি না, আচ্ছা এটা থাকুক, ইকো রিকোয়েস্ট ওল্ড পাসওয়ার্ডটা আমাকে একটু দেখাও যেটা সোহান দিছে, এবং সেটাকে দেখানোর আগে বাইক্রিপ্ট নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে লারাভেল ইউজ করে তার পাসওয়ার্ড এনক্রিপশনের জন্য, সেইটার মধ্যে দিয়ে তো আমাকে দেখাও। এখন যদি আমি দেখতে চাই, যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে, ওল্ড পাসওয়ার্ড 1 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তার মানে আমার ওল্ড পাসওয়ার্ড কি দিচ্ছি 1, এটা হচ্ছে 1 এর বাইক্রিপশন। কিন্তু দেখেন রিলোড দেই, চেঞ্জ হয়েছে। তার মানে এটা দ্বারা আমি এটাই বুঝাতে চাইতেছি, একজন ইউজারের পাসওয়ার্ড যদি আরেকজনের সাথে মিলেও তাদের এনক্রিপশন কোনোদিন মিলবে না। মানে আমার ফেসবুকের পাসওয়ার্ডও সোহান, আপনার ফেসবুকের পাসওয়ার্ডও সোহান, যেটা হওয়া হ্যাঁ 1 2 3 4 দেব না। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, আমার পাসওয়ার্ড হচ্ছে সোহান, আমার ক্ষেত্রে মনে করেন এনক্রিপশন হয় পাসওয়ার্ড হচ্ছে 34, আপনার পাসওয়ার্ডও সোহান, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা এনক্রিপশন হয়েছে 99, পাসওয়ার্ড কিন্তু সেম, এনক্রিপশন আলাদা। সো এই কারণে আমি যদি এখন ইফ দিয়ে চেক করতে যাই, আমি কিন্তু চাইলেই করতে পারতাম ইফ বাইক্রিপশনের যে ভ্যালুটা সেটা ডাটাবেসের সাথে মিলবে কিনা, মিলবে না। কারণ এই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে এখানে মেলা জিনিস আছে। একটা পার্টকে বলা হচ্ছে সল্ট,
প্রথম যে 16 ডিজিট ওটা সম্ভব বা 8 ডিজিট আমি জানি না ঠিক, এটাকে বলা হয় সল্ট। এই সল্টের উপর বেস করে বাকি পার্টটা এনক্রিপ্ট হয়। এই কারণে এই পাসওয়ার্ডগুলোকে বলা হচ্ছে আনব্রেকেবল। MD5 এ কি MD5 ব্রেক করা যায়, ইজিলি ব্রেক করা যায়। কিছু ফ্রি ওয়েবসাইট আছে MD5 ডিক্রিপ্টর, ওখানে যা জাস্ট দিবেন বলে দিব কি পাসওয়ার্ড ছিল। বাট এই পাসওয়ার্ডকে ভাঙতে পারবেন না, কারণ কি জানেন, যেটা হচ্ছে MD5 সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে টু ওয়ে এনক্রিপশন। মানে হচ্ছে আপনি এই 1 2 3 4 কে যেভাবে লাইক C5 MD5 তো দেখতে এরকম হয়, C539D20, আবার যখন এই C5302 কে করবেন তখন আবার সে এই পজিশনে চলে আসবে। রিভার্স করে হয়ে যাবে। কিন্তু এই ধরনের যে পাসওয়ার্ডগুলো যেগুলোকে বলা হয় হ্যাশ, বাইটক্রিপ্ট, আর্গন 2i, এগুলোকে বলা হয় হচ্ছে ওয়ান ওয়ে এনক্রিপশন। তার মানে শুধুমাত্র এনক্রিপ্ট করা যাবে, ডিক্রিপ্ট করা যাবে না, এবং এই কারণে এগুলোকে ভাঙা যায়, আনব্রেকেবল পাসওয়ার্ড বলে। এখন পর্যন্ত এগুলোকে ভাঙার কোনো ওয়ে বের হয়নি, এবং এই পাসওয়ার্ড আপনি ভাঙতে পারবেন না। কারণ কেমনে ভাঙবেন, দেখেন প্রত্যেক রিলোডে কি জিনিসটা চেঞ্জ হয়ে যেতেছে না, এটা তো আর ফিক্স থাকতেছে না। যে আপনি কেমনে বুঝবেন MD5 কেন বোঝা যায় জানেন, কারণ এটার জন্য ফিক্স 1 2 3 4 এনক্রিপশন সবসময় এটাই হবে। বোঝা যায়, হ্যাঁ। সো এটা ভাঙা যায় যে কোন ইউজ করছে। বাট এটা কিন্তু এক, এইটাও এক, এইটাও এক। এখন বুঝবেন কেমনে এটা কোন এক। আর একটা একের দেখছেন এনক্রিপশন কি বেরিয়েছে, আবার রিলোড দিলে এইটাও এক। এখন আপনি চিন্তা করেন কত পরিমাণ, মানে পারমুটেশন তো পড়ছেন না ছোটবেলায়, ওই যে পারমুটেশন কম্বিনেশন, কত লাখ কম্বিনেশন হইতে পারে জাস্ট এইটা খুঁজে বাইর করার জন্য যে এটার মানে হচ্ছে এক। বুঝতে পেরেছেন? সো এইখানে জিনিসটা অনেক বেশি কমপ্লেক্সিটি হওয়ার পরে প্রবলেম সলভ। সো আমাদের তো চেক করতে হবে যে ভাই পাসওয়ার্ড ঠিক আছে কিনা, সেটার জন্য ফাংশন আছে, সমস্যা নেই। সেটাকে বলা হচ্ছে গিয়া হ্যাশ চেক। খুব সম্ভব আমি একটু নিজেও দেখে নেই, লারাভেল পাসওয়ার্ড চেক, হ্যাশ চেক। হ্যাশিং এখানে গেলে হয়তো পাওয়া যাবো, এই যে হ্যাশ চেক যেটার কথা বলতেছিলাম। তার মানে ওরে আপনার দুইটা প্যারামিটার দিতে হয়। সেই প্যারামিটারটা আমি একটু দেখায় দেই। এই যে হ্যাশট্যাগের মধ্যে আপনি দুইটা প্যারামিটার দিবেন। প্রথমটা হচ্ছে গিয়ে বর্তমান পাসওয়ার্ড, তার মানে হচ্ছে যেটা ডাটাবেস থেকে পাইতেছেন, আর একটা হচ্ছে গিয়ে যেটা ইউজার দিচ্ছে আপনাকে। তার মানে আমরা যদি এই জিনিসটাকে এখন একটু অ্যাপ্লাই করতে চাই, আমরা জাস্ট একটা নর্মাল ইফএস লিখবো, হ্যাঁ, আর কিছুই না। তার মানে আমি লিখতে ইফ হ্যাশ চেক, তুমি আমাকে চেক করে দেখাও ডাটাবেস থেকে যেটা পাচ্ছে, তাই না? তার মানে ডাটাবেস থেকে যেটা পাচ্ছে সেটার জন্য আমাকে কি দিতে হবে, অথ ইউজারের মধ্যে যে পাসওয়ার্ডটা তুমি পাইছো এন্ড ইউজার তোমাকে যে পাসওয়ার্ডটা দিছে। এইটুকুর তার কোনো দরকার নাই। এবার আমরা ইফএস দিয়ে দেখি, এটা একটা লেখা আসবে, আর এলস দিলে হচ্ছে আরেকটা লেখা আসবে। এখন দেখা যাক কাজ করে কিনা। তার মানে আমার পাসওয়ার্ড তো আমি জানি 1 2 3 4 5 6। প্রথমে আমরা ভুল দিই, তার মানে এটা ভুল দিলাম, ভুল নিউ পাসওয়ার্ড দিলাম 1 2 3 ABC 1 2 3 ABC। দেখি কি হয়, হ্যাশ নট ফাউন্ড। তার মানে কি করতে হবে, হ্যাশকে ইউজ করতে হবে। হ্যাশ দেয়া আছে অলরেডি, বিল্ট ইন থাকলে জাস্ট নামটা লিখলেই হয়, হইলো। এবার আবার রিলোড দিয়ে দেখি এবার কি বলে। এবার বলতেছে দিস পাসওয়ার্ড ডাজ নট ইউজ দ্য বাইক্রিপ্ট। ওই বাইরে ভাই, এটা কি জিনিস, আমরা কি উল্টা লিখলাম? আগে হচ্ছে গিয়ে ইউজার যে পাসওয়ার্ড দিবে সেইটারে চেক করো আমার ডাটাবেসের পাসওয়ার্ডের সাথে। ও ইয়েস, তার মানে এসডি দেখাইছে, তার মানে কি মিলে নাই, মানে ফলস রিটার্ন করছে। আচ্ছা, ও আমরা এইভাবে না লিখা তো এইভাবে লিখতে পারি, মিলে নাই, মিলছে। চলেন এবার মিলাই, আর মিলে নাই। তার মানে প্রথমবার মিলে নাই, বাট এখন আমি মিলাবো 1 2 3 4 5 6 ABC @1 2 3 ABC @1 2 3। তার মানে আমার যেটা শর্ত সেটা তো হয়ে গেছে, এবং আমি তখনই তাকে দেখাবো যখন হচ্ছে গিয়ে ডাটাবেসে মিলবে না। এইবার চলেন তাহলে বাকি কাজটা করে ফেলাই। তার মানে যখন মিলবে না তখন আমি তারে কি করব, পিছনে আবার পাঠাই দেবো
কম যা ফেরত যা রিটার্ন ব্যাক কর এই রিটার্ন ট্রু কেন ব্যাক কর এখানে একটা মজার জিনিস আছে আমি এটা লাস্ট কিছুদিন আগে দেখছি সেটা হচ্ছে উইথ এরার্স নামে একটা ফাংশন আছে উইথ এরার্স আপনি যদি লেখা দেন উইথ এরার্স এবং সেটার মাঝখানে যদি লেখেন ওল্ড পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ এরকম লেখাই তো আসে নর্মাল ওয়েবসাইটগুলোতে ডাজেন্ট ম্যাচ এখানে আমি কেন অ্যাপোস্ট্রফি দেইনি জানেন এটা দিলে এটা ভাঙা যাবে এই জন্য ডাজ নট লিখে দিই ভাই ঝামেলায় যাওয়ার দরকার নেই ওল্ড পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ আপনি যখন উইথ তো মনে হয় আমরা ইউজ করছি তাই না উইথ এরার্স নামে আরেকটা আছে এরার্স দিয়েছি খালি সো এইটা যখন আপনি লিখবেন দেখেন কি হয় আমরা এখন একটা সিচুয়েশন ক্রিয়েট করব যেটা হচ্ছে গিয়ে এই সব শর্ত পূরণ করবে কিন্তু পাসওয়ার্ড মিলবে না তার মানে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড দিলাম হাবিজাবি একটা নিউ পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 এ 1 2 3 4 5 6 এ মিলে নাই ওল্ড পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ দেখছেন তার মানে এটা কিন্তু একটা ডাটাবেস থেকে চেক করা একটা জিনিস কিন্তু চাইলে আপনি আপনার ইরর ঢুকাই দিতে পারেন আমি কিন্তু এখানে কি করছি ইরর নিজের ইরর একটা ঢুকাই দিছি সো এটা খুবই একটা সুন্দর সিস্টেম একটা ইরর রেজ করার জন্য নাইলে আবার আমাদেরকে উইথ লেখা আবার সেশনে যায় আবার লিখতে হইতো এটা একটা পেইন ছিল সো সে পেইনে যাওয়ার দরকার নাই উইথ এরার্স এটা আরেকটা ফাংশন হ্যাঁ উইথ এরার্স এটা বড় হতে দিতে হবে কিন্তু কারণ লারাভেলে যদি এরকম দুইটা নাম থাকে প্রথমটারে সে কি করে বড় করে পরেরটারে বড় করে উইথ এরার্স মজার জিনিস জানা গেল ভেরি গুড সেশন না করলেও ইরর রেজ করা যায় কিন্তু ভিউতে যে ইফ এররস এনি ওইটা তো লাগবে না এখন তো লাগবে হ্যাঁ ওটা তো লাগবেই ওটা তো ইরর দেখ এই জন্যই তো এটা আসতেছে রেল আসছে এই যে দেখেন ওই যে এটা আসতেছে কি হবে এই যে ওইটা আমি ফালাই নাই তো এর আগের বারের থেকে এই জন্য রয়ে গেছে ইফ ইরর সাইনি যদি ইরর থাকে তাহলে ফর ইচ করে দেখাও অ্যালাগের মধ্যে এই হচ্ছে বিষয় তাহলে এখন পাসওয়ার্ড চেঞ্জ করা বাকি সবই কিন্তু হয়েছে মোটামুটি কিন্তু জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয় তাই না তাহলে এবার পাসওয়ার্ড চেঞ্জ করেন সো যখন আপনার পাসওয়ার্ড মিলে গেছে সরি এই কি করো ভাই এই পাসওয়ার্ড যখন মিলছে তার মানে হচ্ছে বাকি কাজটা আমাকে করতে হবে বাকি কাজ মানে হচ্ছে আমি কোথায় যাব ইউজারে যা বলবো ভাই আপডেট করেন বাট কারে ওয়্যার না আমার কাছে আইডি আছে না ফাইন্ড ইউজ করতে পারি তো একটু স্মার্ট হই আমরা সো অথ ইউজার আইডিটা আমাকে দেন এবং এইখানে যাবেন যা বলবেন যে আপডেট আমাকে আপডেট করেন কাকে আপডেট করবেন পাসওয়ার্ডকে আপডেট করবেন কি পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসাবেন হচ্ছে কি যেটা নিউ পাসওয়ার্ড তার মানে হচ্ছে এই জিনিসটারে কপি করেন নিউ পাসওয়ার্ড বাট এই নিউ পাসওয়ার্ড আবার কি হবে বাইক্রিপ্ট হবে বাইক্রিপ্ট না হইলে কিন্তু কি ঢুকবে 1 2 3 4 5 6 লিখে যাবে সো বাইক্রিপ্ট হয়ে তারপরে এই হচ্ছে কাজ এবং এত কিছু হওয়ার পরে আপনি যেটা কি করবেন আপনিও রিটার্ন করবেন ব্যাক করবেন বাট এই ক্ষেত্রে যেহেতু এটা একটা পজিটিভ সাইন মানে সবকিছু ঠিকঠাক হয়েছে এখন কিন্তু আমার উইথ ইউজ করতে হবে এরর ইউজ করলে কিন্তু লালের মধ্যে দেখাবে ইওর পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি সেটা কিন্তু খুব একটা বেশি ভালো কিছু না তার মানে এটাকে আপনি দিবেন উইথ আর কি চান বলেন হ্যাঁ স্ট্যাটাস আছে মনে হয় আমি এখন খুঁজি নাই খুঁজলে পাওয়া যাবে পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি ছোট্ট একটা পাসওয়ার্ড চেঞ্জ কিন্তু লজিক গুলা কিন্তু ক্লিয়ার না থাকলে উল্টাপাল্টা জিনিস চেঞ্জ হয়ে যাবে এটা মাথায় রাখেন কিন্তু সাকসেসফুলি আমি জানি না সাকসেসফুলি বানানো হয়েছে কিনা আচ্ছা হয়েছে হইলে না হইলে নাই এখানে পাসওয়ার্ডে ইয়ার ঠিক আছে ব্যাককিপটা কি দিলাম কোনটা এই ব্যাককিপ কি পাসওয়ার্ড ব্যাককিপ রিপ্লেস নিউ পাসওয়ার্ড হ্যাঁ যে পাসওয়ার্ডটা নতুন আসছে ওইটাই তো আপনি বাইক্রিপ্ট করবেন জি এই এরিয়াটা এটা ফিল্ডে এইটা ফিল্ডের নাম পাসওয়ার্ড ফিল্ড এটা দিছি এই যে এটা আমি কমপ্লিট ও, না এটা অবশ্যই দিছি কেন দিব? এখন এটা ফিলেবল করতে কিনা সেটা বোঝা যাবে না পাসওয়ার্ড চেঞ্জ না হলে সো আমাদের পাসওয়ার্ড একটু দেখে রাখি দেখতে কেমন এখানে আছে QI8M ওকে ফাইন আসেন
আপনারা একটু বসবেন। রিজিউম। ওকে, সো আমার মনে হয় আমার যে যা যা করার আমি করে ফেলছি, এবার তাইলে চেক করার পালা যে ঠিক হয়েছে কিনা। ও বাইরে ভাই, না ডাবল কোটেশন না, সেমিকোলন দেই। এবার ওল্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 সবকিছু ঠিক দিব। নতুন পাসওয়ার্ড abc@123, কনফার্ম পাসওয়ার্ড abc@123। সব যদি ঠিকঠাক থাকে দেখি কি হয়। ইনসার্ট পাসওয়ার্ডে ইউজারেবল কারণ তো কিছে আল্লাহ, এইখানে আমি ইউজারে অ্যাড করি নাই। টেবিল যেহেতু নিয়ে কাজ করবেন, ইউজার টেবিল ঠিক করেন নাই। আপনারা কোন না কেন এগুলা, এগুলোর জন্য আপনারা দায়ী। 1 2 3 4 5 6 ABC 3। আমি তো এখন জানি কোন ইররে কি হয়। নতুন পাসওয়ার্ড দিলাম, কিছু যেহেতু হয় নাই, কোনো কিছু লাল আসে নাই, গুড নিউজ, চেঞ্জ হয়েছে। বাট সে চেঞ্জটা তো আমরা বলি নাই, বলে দিব, সমস্যা নেই। এইখানে তাকায় থাকেন, ও চেঞ্জ হয়েছে, পাসওয়ার্ড চেঞ্জ। এবার লগ আউট হয়ে যান। এবার হ্যাঁ, অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। 1 2 3 4 5 6 পুরান পাসওয়ার্ড দিছি না, abc@123 ঠিক থাকলে হবে, আর নাইলে হবে না। এখন তাহলে লাস্ট ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে জাস্ট পাসওয়ার্ড যদি সব কিছু সাকসেসফুলি হয়, সেক্ষেত্রে একটা মডেলে বা কিছুর মধ্যে একটা দেখাবে। সেটা তার দেখানো কোনো হাতি ঘোরা বিষয় না। এখানে এসে আমরা কি করব, আর একটা ইফ লিখবো এবং আর একটা লিখবো এন্ড ইফ, এবং এইখানে লিখবো হচ্ছে গিয়া সেশন। সেশনের মধ্যে ভ্যালু যদি স্ট্যাটাসে থাকে, তাহলে তুমি যেটা করবা, এখান দিয়ে কিছু নেওয়ার নাই, এই যে খালি কপি পেস্ট। অ্যালার্ট একটা বক্স হবে, যেটা হবে ডিভ এখানে শেষ, এবং এটা হবে সাকসেস, এবং এইটা হবে সেশনের যে ভ্যালুটা তুমি পাইতেছো। দেখি সবকিছু ঠিক। তাহলে এখন আমার ওল্ড পাসওয়ার্ড কি? এখন কিন্তু আমার ওল্ড পাসওয়ার্ড abc@123। আমি যদি আবার 1 2 3 4 5 6 দেন, এবার পাসওয়ার্ড যদি ঠিকও দেন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, লাভ নাই কিন্তু। তখন কি বলবে, ওল্ড পাসওয়ার্ড মিলে নাই। So, এখন আপনি আবার কি করবেন, abc@123। এবার পাসওয়ার্ড হচ্ছে সোহান ইজ আ গুড বয়। এটা তো লিখতে লিখতে আই এত বড় নাম দিতে বলা। সোহান গুড, সোহান গুড, সবকিছু ঠিক আছে। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এবার আপনি লগ আউট করেন, এবার আবার সাইন আউট করেন, সাইন ইন করেন। সোহান স্যার এখানে কি ফরগট ইওর পাসওয়ার্ড দিলে কাজ করবে এটা? না, ওটা কাজ করাইতে হবে। সোহান গুড, ফরগট ইওর পাসওয়ার্ড দিলে আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? একটা মেইল পাঠানোর কথায় নিয়ে যাবে। মেইল নিয়ে তো আমরা কাজ করি নাই, বাট এখন না করলেও কিছুদিনের মধ্যে করে ফেলবে। এখন করবে না, লাইক লগ ইন। দেখি ফরগট ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিসেট নিয়ে গেছে, যেটা আমরা হচ্ছে কি চেঞ্জ করছি, তো এই জন্য দেখাইতেছে না। আমরা তো নাম ধাম চেঞ্জ করছি অনেক, মনে আছে মাঝখানে একদিন আমাদের ফাইল দেখাইতেছিল না, তো ওই সমস্যায় পড়ছে। বাট এগুলো সব সলভ হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। তারপরও আপনি যদি দেখতে চান যে এটার চেহারা কিরকম, আমি দেখাই দিতে পারি। পাসওয়ার্ড রিসেট, এইখানে আমরা নামটা চেঞ্জ করে ফেলছি না, এখন আমাদের এটার নাম হচ্ছে গিয়ে কন্টেন্ট 1 না, কন্টেন্ট 1 দাঁড়ান না, লেআউটস, অ্যাপ লেআউটস, কন্টেন্ট 1 এদিকে দিলাম। আমার সেম প্রবলেম হইছে একদম এই প্রবলেমটাই। আপনার প্রবলেম হইতে পারে, কিন্তু আমাদের তো লগ ইন প্রবলেম হচ্ছে না। সো আগে আমি বুঝে নিই লগ ইনে কি কি লিখছি। এটা লগ ইন, হ্যাঁ, কন্টেন্ট 1 লেআউটস অ্যাপ এন্ড সেকশন। বুঝছি, আরে ভাই রে ভাই, এটা না, একটা থেকে আরেকটাতে করতেছি। ওটা হচ্ছে গিয়ে যখন মেইল আসবে তখন। এটার আরেকটা আছে অথ পাসওয়ার্ড, এটা কি রিসেট করছি ইমেইল।
এই যে ওইটা হচ্ছে আরেকটা ভিউ, ওটা আবার আসে কখন, যখন মেইল পাঠাবেন তখন ওই ভিউটা আসবে। সো এইখানে যেটা এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এই সেন্ড পাসওয়ার্ড লিংক দিবেন, যদিও এখন এটা কাজ করবে না, কারণ হচ্ছে গিয়া মেইলের কোনো সেট আপ নাই। সো আই গেস একটা ইরর দিবে খুব সুন্দর, তো খুঁজেই পেতেছে না। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইমেইল এরর, অথেন্টিকেশনের প্রবলেম সুইফট ট্রান্সফারে। বাট এটা যতটুকু কাজ করে ততটুকু আমি বলে দিতে পারি। এইখানে এমন একটা ইমেল দিলেন যেটা আপনার ডাটাবেজে নাই, এইটা অন্তত পক্ষে আপনাকে দেখায় দিবে। মানে এটা কিন্তু ওয়ার্কেবল অবস্থা আছে, শুধু ইমেইলের কানেকশনটা ঠিক নাই। ইমেইলের কানেকশনটা ঠিক থাকলেই হবে। এবং মজার বিষয় শুধু এইটা না, এখন যদি আপনি আপনার ডাটাবেজের একটা ফিল্ড আছে না পাসওয়ার্ড রিসেট, এটাতে গেলে দেখবেন একটা লিংক জেনারেট অ্যাডমিনের নামে, শুধু মেইলটা পাঠাইতে পারে নাই। ডিফারেন্সটা হচ্ছে শুধু মেইলটা পাঠাইতে পারে নাই, আর সবই ঠিক করছে। সো পাসওয়ার্ড রিসেটও করা আছে, কোনো টেনশন নাই। ইভেন শুধু পাসওয়ার্ড রিসেট না, যখন আমরা ইমেল নিয়ে কাজ করবো না, তখন এই যে ইমেল ভেরিফিকেশনও আমাদের হয়ে যাবে। প্রথম অ্যাকাউন্ট খোলার সময় ইমেল ভেরিফাই করতে হবে, এটা হয় না সব সিস্টেমে? একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ক্লিক করলে ইমেল ভেরিফাই হয়। সেইটা লারাভেল 5.7 এর মধ্যে একদম দিয়ে দিছে, মানে লিটারালি সবই দিয়ে দিছে, খালি ইউজ করতে হবে। স্যার আমরা এই মাত্র যেটা করলাম পাসওয়ার্ড চেঞ্জ, তা আপনি ফিলেবলের কাজ তো বসেছেন কিসের ফিলাবেল? না, ওটা তো আলাদা টেবিল স্যার, পাসওয়ার্ড রিসেট টেবিল, এটার জন্য আলাদা টেবিল মেনটেন হচ্ছে। এটা নিয়ে এখন টেনশন করেন না আপনারা, কেউ যখন আসবে তখন করব। এটার আমি একটা কাজ করি, ট্রাঙ্কেট করে দিই, যা আছে বাদ সব ট্রাঙ্কেট পাসওয়ার্ড রিসেট। এটা নিয়ে আপাতত মাথা না ঘামাইলেও চলবে। দিস ইজ আওয়ার ফিউচার প্রজেক্টস। ওকে, সো এই ছিল বিষয়। একটু লগ ইনে যাই আমরা আবার। এই পাসওয়ার্ড কি? না, এখন থেকে এটাই থাকবে পাসওয়ার্ড। প্রত্যেক দিন এসে বলবেন সোহান গোল্ড। আর কিছু পাসওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন থাকলে বলেন, আমি তো পানি খেতে হবে। পানি আনি আজকে আমি, পানি আনি। বলেন, কোনো কোশ্চেন আছে? বাসায় যেয়ে বানাইতে পারবেন নিজেরা পাসওয়ার্ড ফিল্ড? কি স্যারেরা পারা যাবে? এবং সেটা যেন দেখি যে পারা হয়ে গেছে। সবাই সবার সিস্টেমে আজকে যে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রিভিলেজ দিবেন। এন্ড প্লাস আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে প্রত্যেক ইউজার তার নিজের প্রোফাইল পিকচার আপলোড করতে পারবে। এর থেকে সহজ কাজ মনে হয় আর হয় না, কারণ ছবি যেহেতু আপলোড করা শিখছেন, এবার আরেকটা ফোল্ডার হবে কি প্রোফাইল পিকচার অথবা অ্যাভাটার। সেই লিঙ্কটা কোথায় অ্যাড হবে? মনে করেন এই ইউজার টেবিলে আরেকটা ফিল্ড নিয়ে নেবেন, সেই ফিল্ডের মধ্যে লিখে দিবেন হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার লিঙ্ক অথবা অ্যাভাটার লিঙ্ক। একদম সহজ কাজ। তার মানে আজকে আপনারা বাসায় যেটা করবেন, এই চেঞ্জ পাসওয়ার্ড তো পুরোটা করবেন, সাথে এখানে উপরে আরেকটা ফিল্ড দিবেন চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার, চেঞ্জ ইওর ফটো। সেখানে বাই ডিফল্ট একটা ছবি এসে থাকবে। কোনটা? ডিফল্ট অ্যাভাটার আছে, অনেক নেটে পাওয়া যায় ডিফল্ট অ্যাভাটার। বাই ডিফল্ট মনে করেন ছেলে নাই মেয়ে নাই এইটা এসে থাকবে। মানে প্রথমে যখন সে অ্যাকাউন্ট খুলবে তখন এই ছবিটা থাকবে, আর তারপরে সে তার মতন করে চেঞ্জ করে নেবে। যে চেঞ্জ করবে তারে তো চেঞ্জটা দেখাবে, লাইক ওই যে আমরা ডিফল্ট ফটো যেভাবে দিছি, আর চেঞ্জ না করলে এই গোল্লা মাথায় থাকবে। ইজি জিনিস, ঠিক আছে? তাইলে আপনাদের পার্সোনাল যে প্রোফাইলের ব্যাপারটা সেটাও মোটামুটি হয়ে যাবে। এবং এই প্রোফাইলে চাইলে এখন আপনি আমাকে বলেন তো, কেউ যদি চায় তার জীবদ্দশায় সে তার নামটা চেঞ্জ করবে, পারবেন আপনার প্রোফাইল থেকে নাম চেঞ্জ করতে? খালি আপডেট ফিল্ড দিয়ে দিবেন, যেখানে পুরান নামটা উঠে থাকবে সোহান, নামের সাথে অ্যাড করে দিবে সোহান হোসেন, আপডেট হয়ে যাবে ইউজার টেবিলে। সব সম্ভব, কিন্তু চিন্তা করে দেখেন, বেসিক যেহেতু হয়ে গেছে এখন সব পারবেন আপনারা। সো এই কাজগুলো করবেন, কি করবেন? পাসওয়ার্ড অ্যান্ড ফটো। বুঝতে পারছি? ওকে, তাহলে এবার চলেন আমরা একটু আলোচনা করি। তারপরে মোটামুটি এই ওয়েবসাইট নিয়ে আমরা আর কোনো কাজ করব না, আমরা এখন আস্তে আস্তে অ্যাপ্লিকেশন দিকে চলে যাব। কারণ এইটাতে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এটাতে কাজ করা মানে হচ্ছে আমি ওই আবার আসবো কালকে আইসা ওই সেম আর একটা ফিল নিব, নিয়ে ওইটাতে আবার কি করব, ফিলাবেল টিলাবেল কইরা ইনসার্ট কইরা আবার ওটা সামনে দেখাবো, একই কথা। সো এবার হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলা যায়। আপনাদের মাথায় কোনো অ্যাপ্লিকেশনের আইডিয়া আছে? বলেন শুনি। অ্যাপ্লিকেশন বলতে কি বুঝে নাকি সেটা বলেন। এখন আলোচনা হবে পূর্ণ বিষয়টা, আর কোনো কাজ নেই। সেটা কি রেকর্ড হবে নাকি বন্ধ করে দিব? রেকর্ড হোক, যারা আসে নাই তারাও শুনুন। বলেন অ্যাপ্লিকেশন বলতে কি বুঝেন আপনারা? অ্যাপ্লিকেশন
সিস্টেম ম্যানেজ সিস্টেম, ইয়েস। অ্যান্ড একজন ডেভেলপারের যে জিনিসটা, যে জ্ঞানটা থাকা অবশ্যই জরুরি, সেটা হচ্ছে কোন সিচুয়েশনে কোন ল্যাঙ্গুয়েজ অথবা কোন টেকনোলজি ইউজ করতে হবে, এটা ডিটারমাইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যেটা হয় সচরাচর, আমাদের যারা ডেভেলপমেন্টের স্টুডেন্ট, মানে যারা শুধু ডেভেলপমেন্টের কোর্স করে, তাদের মধ্যে একটা মানে ভুল আইডিয়া ঢুকে যায়। সেটা হচ্ছে তারা মনে করে এই যে ধরনের ফ্রেমওয়ার্ক বা লারাভেল, এইগুলো দিয়ে মনে হয় শুধু ই কমার্স ওয়েবসাইটই বানানো যায়। এবং মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি স্টুডেন্ট একটা জিনিস এসে বলে, স্যার এটা ই কমার্স বানায় দেন, ই কমার্স বানায় দেন। আপনি যদি লিটারালি চিন্তা করেন, লারাভেল কিন্তু ই কমার্সের জন্য না, ই কমার্সের জন্য বেশ কিন্তু ওয়ার্ডপ্রেস। আপনাকে কিন্তু টেকনোলজি চুজিং এর ক্ষেত্রে অনেক সাবধান হইতে হবে। সেটা হচ্ছে ই কমার্স বলেন, একটা ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট বলেন, এইগুলোর জন্য বেস্ট সলিউশন কিন্তু ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে ই কমার্সের জন্য স্পেশালাইজড উ কমার্স আছে, যেটা কাজ হচ্ছে এই ধরনের ট্রানজ্যাকশন ইনভেন্টরি ম্যানেজ করা। আপনার এই যে সময় লাগতেছে অনেক, আর ওইখানে হ্যাঁ, মানে ওইখানে জিনিসগুলো কিন্তু অল বিল্ড আপ। আর এইখানে আপনি চিন্তা করেন, আমি কথার কথা, এই আমাদের ওয়েবসাইটে যদি ই কমার্স হইতো, আমার কয়টা সেকশন ডায়নামিক করতে হইতো আর কয়টা সেকশনের উপর কাজ করতে হইতো, এবং ইন্ডিভিজুয়ালি। এটা তো আর আসমান দিয়ে হবে না, আমার কিন্তু প্রত্যেকটার জন্য টেবিল বানাইতে হইতো, প্রত্যেকটার জন্য আপডেট ডিলিট আপডেট ডিলিট আপডেট ডিলিট এরকম করে বানাইতে হইতো। বাট ওয়ার্ডপ্রেসের যে মজার বিষয়টা, সেটা হচ্ছে ওদের কিছু মডিউল ইউজ করলে আপডেট ডিলিট বা কমন যে ফর্ম, এটা ওরা বানায় রাখছে। তার মানে আপনাকে ডিটারমাইন করা শিখতে হবে যে কখন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। হ্যাঁ, এখন আপনি ওয়ার্ডপ্রেস জানেন না, ভালো কথা, তার মানে আপনার তো দরকার নেই ই কমার্স থেকে কাজ করার। যদি আপনি ওয়ার্ডপ্রেস না জানেন, আপনি ওয়ার্ডপ্রেস জানেন না তাও ই কমার্স থেকে কাজ করতে জানেন, হ্যাঁ লারাভেল দিয়ে করা যাবে। কিন্তু সেই পেন যদি আপনি নিতে চান, ইউ আর ওয়েলকাম। টাকা দিলে আমার সমস্যা। টাকা দিলে আপনারও সমস্যা নেই, আমারও সমস্যা নেই। বাট আমি আমার জীবদ্দশায় এই ছোট প্রোগ্রামিং লাইফে আমি এখন পর্যন্ত কোনো ই কমার্স, সত্যি কথা যেটা, লারাভেল দিয়ে বানাই কে আমি, ওটা আপনারা জোর করে আমার বানাইতে দিচ্ছেন ক্লাসের মধ্যে, কিন্তু আমার প্রয়োজনে বা ক্লায়েন্টের প্রয়োজনে। কারণ ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ই কমার্স বানাবো লারাভেল দিয়ে, আমি তখন তার সাজেশন দিতে দরকার নেই। তো আপনি এটা মেনটেন করবেন, এটা একটা ঝামেলা। কারণ ওয়ার্ডপ্রেসের মেইনটেনেন্স হচ্ছে এক ক্লিক, আপডেট দিবেন সব আপডেট হয়ে যাবে ই কমার্সে। আর এক মানে সবকিছুই। আর আমার এই লারাভেলে ওই জিনিসগুলো আমার বানায় দিতে হবে। আমি আপনার কাছ থেকে সময় নিব বেশি, আমি আপনারা চার্জ করবো 3 গুণ। তার থেকে আমি আপনার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের ঠিকানা দিতেছি, এর কাছে বানায় নেন। যেটা হচ্ছে কি কথা, হ্যাঁ আমার কাছে যখন ক্লায়েন্ট এসে বলে ভাই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, এটাতে আমি হাবিজাবি ম্যানেজ করব, এই ওর কাছে মেসেজ যাবে, মেইল যাবে, আমার যারা টাকা দেয় না পাওনাদারের কাছে প্রত্যেক 10 দিন পর পর যাবে, গুড, দিস ইজ মাই ওয়ার্ক, সেটা ঠিক আছে। আপনি কোনো সফটওয়্যারকে যদি ওয়েবে কনভার্ট করতে চান, সেইটা আমার কাজ। আমি আপনাকে ওয়েব ভার্সন বানাই দেবো, মানে ওয়েব অ্যাপ্লিকেশন আমি আপনাকে বানাই দেবো। এবং দেখেন, আপনারা কখন একটা জিনিসকে সফটওয়্যার বলেন, যখন সে কোনো স্পেশালাইজড কোনো কাজ করে, তাই না? যেমন আমরা স্পেশালাইজড বলতে বুঝাই স্কাইপি, আমাদের কি কি কথা বলার ব্যবস্থা করা দেয়। তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, আপনি লিখতে পারেন। এক একটা ওয়েব অ্যাপ্লিকেশনও থাকে একটা সফটওয়্যার, এটা দিয়ে সবই করা যায়। আপনি এন্ট্রি দিতেছেন, মানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতেছেন, সব অ্যাপ্লিকেশনই সফটওয়্যার। আবার আপনি কি করতেছেন, ওইটার মধ্যে আপনার হিসাব নিকাশ রাখতেছেন, তার মানে আপনার ক্যালকুলেটরের কাজ করতেছেন। সো এটা কি একটা সফটওয়্যার না? এটাও সফটওয়্যার। ডিফারেন্সটা হচ্ছে এটা ওয়েব বেস, মানে এটাকে আপনি পাবলিকলি হোস্ট করতে পারেন, আর স্কাইপিকে আপনি পাবলিকলি হোস্ট না, এই পিসিতে ইনস্টল করছেন, মানে এই পিসিতে চলবে। এই হচ্ছে পার্থক্য। তাইলে বুঝতে হবে যে ওয়েব অ্যাপ্লিকেশন কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস, একটা ই কমার্স কি জিনিস। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে কখন কি রিকোয়ারমেন্ট আসবে, সেটাতে কখন কোন টেকনোলজি ইউজ করতে হবে সেটাও লিখতে হবে। এবং আপনি যেহেতু লারাভেল নিয়ে কাজ করতে চাইতেছেন, আপনার অবশ্যই মাথায় সবসময় ফোকাস থাকবে আমি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা দিয়ে যদি ওয়েবসাইটকে ডায়নামিক করা যায়, তাও আমি এটা করবো না। কারণ এই যে বললাম না, এটা হলো মশা মাথায় কামান দাগা। আর আপনাদেরকে এটা শেখানো হয়েছে যদি দরকার হয়, ইফ নিডেড, তাইলে যাতে পারে। এই জন্য ফার্স্টে একটা টেমপ্লেট নিয়ে কাজ করা হয়েছে। বাট এই টেমপ্লেট নিয়ে আর কোনো কাজ হবে না, টেমপ্লেটের কাজ শেষ। ফ্রন্ট পেজে আনা আর ব্যাক এন্ড দিয়ে কন্ট্রোল করা শেষ। এখন আমরা যেখানে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, যেটার মধ্যে মোটামুটি আমার সব ধরনের ফিচারই যাতে ইনক্লুড থাকে, একটা কম্প্যাক্ট অ্যাপ্লিকেশন। সোশ্যাল সাইট, হ্যাঁ সেটাও আমরা বানাইতে পারি। অথবা মনে করেন সোশ্যাল সাইটের সবকিছুই থাকলো, বাট আমরা বানাইলাম একটা হচ্ছে ইনভেন্টরি টাইপ, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার
সোশ্যালি হ্যাঁ, যদি কেউ কথা বলতে চায় তাদের নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারবে। লাইক ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে আপনার মনে করেন যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে তারা কথা বলতে পারবে, সবই বানানো যায়। আপনি কি করতে হবে, আপনার ফ্লোটাকে ধরতে হবে। একটা আইডিয়া আসলে বা একটা রিকোয়ারমেন্ট আসলে সেটাকে কিভাবে একটা প্রোগ্রামিং ফ্লোর মধ্যে ফালাবেন, এইটা হচ্ছে টাফ ওয়ার্ক। এবং আউটার কান্ট্রিগুলোতে একটা প্রজেক্ট বানানোর থেকে ওরা এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে সময় পাস করে বেশি। তার মানে হচ্ছে প্রজেক্টের কোনো কোডই লেখা নাই, 2 মাস হয়ে গেছে। কি করছে, ক্লায়েন্টের কাছ থেকে খালি শুনছে আপনার কি লাগবে, আর সেটার উপরে ফ্লো বানানোর চেষ্টা করছে যে কিভাবে আগাবে, কোনটার সাথে কোনটারে কানেক্ট করবে, কিভাবে ডাটাগুলোরে ম্যানেজ করবে, কিভাবে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, কোনো ইলার ছাড়া। প্যারা, অবশ্যই প্যারা, প্যারা হইলে প্যারা। অ্যান্ড প্রোগ্রামিং করতে মনে করেন 1 মাস, কিন্তু অ্যানালাইসিস করতে কয় মাস, 2 মাস, প্রজেক্ট দাঁড়াইছে 3 মাস। সো একটা জিনিস বানানোর আগেই ধুম করে বানানো শুরু করা যাবে না, একটা প্রপার প্ল্যানিং করে আগাইতে হবে, একটা প্রপার টার্গেট থাকতে হবে যে আমি কি বানাবো বা আমার কি বানানো উচিত, এবং এইটা লাগলে আমি কিভাবে আগাবো। যেমন আজকের কথা চিন্তা করেন ছোট করে, যখন আমরা চিন্তা করলাম যে আমরা একটা পাসওয়ার্ড চেঞ্জ বানাবো, তাহলে আমাদের মাথায় এটা ঘুরছে না যে তাহলে প্রসেসটা কি হবে। প্রথমে আমাকে ওল্ড পাসওয়ার্ডটা মিলাইতে হবে। দেখেন প্রসেসটা কিন্তু, এই প্রসেসটাকে আপনি অন্যভাবে চিন্তা করেন হয়তো মিলবে, ঘুরে পেঁচায় মিলবে, কিন্তু এটা কিন্তু আপনার করাই লাগবে ফিরে ফিরে। প্রথম শর্ত ওল্ড পাসওয়ার্ড মিলতে হবে, কারণ ওল্ড পাসওয়ার্ড যদি না মিলে তাহলে যে সমস্যাটা হবে, সমস্যাটা বলি, একজন ভুলে অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রেখে চলে গেছে, যে কেউ এসে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে, তাই না? সো অ্যাকাউন্ট কেউ লগ ইন করে রাখলেও সেই অ্যাকাউন্ট যাতে কেউ নিতে না পারে, এই জন্যই কিন্তু ওল্ড পাসওয়ার্ডের আইডিয়াটা আসছে। কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে সে তো জানেই তার ওল্ড পাসওয়ার্ড কি, সেটা দিবে, সেটা ডাটাবেস চেক করবে তুমি যে পাসওয়ার্ডটা দিছো সেটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে তাকে সেই প্রিভিলেজটা দিবে যে নতুন পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। তাহলে এখানে লজিক আছে না, কিছু স্টেপ আছে না? স্টেপগুলো ফলো না করলে কি আমরা আজকে যে টার্গেট যেটা ছিল সেটাতে আমরা পৌঁছাতে পারতাম না। সো এইরকমই, এটা হচ্ছে অনেক ছোট, আর ওইটা হবে একটু বিশাল। ওইটাতে এসে আপনার ক্লায়েন্ট বলবে কি জানেন, ভাই আমার টি বানাই দেন, এই আমাকে ওর এই যে বহুত খালি অভিযোগ দেয়, এই এত ফোন কল আমার নিতে ভালো লাগে না, একটা সিস্টেম বানাই দেন যেখানে হচ্ছে আমার কাস্টমাররা এসে অভিযোগ দিবে, মানে দিচ্ছে তাদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হলে তারা এসে লিখবে কোন প্রোডাক্টে প্রবলেম হয়েছে, কি প্রবলেম, সাবমিট করবে, এটা আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। ক্লায়েন্ট বলে এটা চলে গেছে, শেষ, টাকা দিয়া চলে গেছে। এখন আপনার এই অভিযোগ সিস্টেম বানাইতে হবে। কিন্তু এবার আপনি চিন্তা করেন এই অভিযোগ সিস্টেমে কত কিছু আসতে পারে, কত কিছু আসতে পারে। আমি জাস্ট যেহেতু আজকে সময় আছে এবং আলোচনা, সো আমি আপনাদেরকে এটাই দেখাই যে যদি কথার কথা আমরা একটা বানাইতে চাইতাম যেটা বলা হচ্ছে কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে সেটার মধ্যে কি কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো আমার যদি লিটারালি জাস্ট একটা কমপ্লেইন, আমি একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, যেটার মধ্যে কি হবে, কাস্টমাররা কমপ্লেইন সাবমিট করবে। তার মানে প্রথমেই আমাকে ভাগ করতে হবে আমার ইউজারকে, তার মানে আমার কাস্টমাররাই কি, আমার ইউজার, মেইন ইউজার। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থাকবে না, কার কাছে সাবমিট করবে। এখানে আরেকটা জিনিস, যখন আসলে ইউজার তখন তাকে ডিটারমাইন করতে হবে সে কি আমার সিস্টেমে ঢুকবে নাকি না ঢুকে গেস্ট হিসেবে সাবমিট করবে। সো এটা কি গেস্ট মানে কি কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই, নাকি আপনার মানে অথেন্টিকেটেড ইউজার হতে হবে। আর আপনি চিন্তা করেন আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় যে এক কাস্টমারের জন্য ওই প্রোডাক্টটা ফিক্স, তার মানে আপনার তো এটাও ট্র্যাক করতে হবে যে কোন কাস্টমার আপনার এই অভিযোগটা দিল। আর নাহলে কি হবে, যে কোনো গেস্ট এসে ফাইজলামি করে ঘুরে অভিযোগ দিতে থাকে। ধরতে পারতেছেন প্রবলেম গুলা, মানে আপনি তো তারে চেক করতে পারবেন না। সো যে কেউ আইসা মনে করেন ভালো লাগতেছে না, আইসা বুঝে এটা অভিযোগ দিয়ে চলে গেল, বলো তোমার প্রোডাক্ট ভুয়া, এতে এরকম ফালতু সার্ভিস আর হয় না, কিন্তু আপনি তো ট্র্যাক করতে পারেন না, সে তো গেস্ট। তার মানে আমার কাস্টমারের এই সিস্টেমটাতে অথেন্টিকেশনের ব্যবস্থা রাখা লাগবে। সো যখনই অথেন্টিকেট আসবে তার মানে কি, সে লগ ইন করতে পারবে, তার একটা ড্যাশবোর্ড থাকবে, এবং সেইখানে বসে সে হচ্ছে গিয়ে তার যে কমপ্লেইনটা আছে সেটাকে সে সাবমিট করবে। আর যখন সে কমপ্লেইন সাবমিট করবে, এক কাস্টমার তো মাল্টিপল কমপ্লেইন সাবমিট করতে পারে, তার মানে প্রিভিয়াস যদি কোনো কমপ্লেইন সে সাবমিট করে থাকে সেটা দেখতে পারবে। এন্ড যেহেতু প্রিভিয়াস কমপ্লেইন সাবমিট করার ব্যবস্থা দিয়েছেন, তার মানে প্রিভিয়াস কমপ্লেইনে কি হয়েছে
সেটা রিপ্লে কি, সেটার সলিউশন হয়েছে কিনা সেটাও সে দেখতে পারবে। তার মানে কমপ্লেইন ডিটেইলসে দেখতে পারবে। দেখেন শুধু আপনি কাস্টমারটারে লগ ইন করাইছেন, তাতেই আপনার এতগুলো ফিচার বাইরে গেছে। এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনার 1 বাই 1 করতে হবে, তাহলে তো ওরে তো সিস্টেমে ঢুকে কোনো লাভ নেই। আর যদি সিস্টেমে ঢুকে বললেন ওয়েলকাম টু মাই সিস্টেম, তারপরে কি ঢুকে বুঝে রাখবেন? সো ওয়েলকাম টু মাই সিস্টেমে তো কোনো লাভ নেই, ওখানে তো এগুলো করতে হবে। আবার কি, যখন একজন কাস্টমারে ঢুকালেন নিশ্চয়ই তার পাসওয়ার্ড সে যে কোনো সময় চেঞ্জ করতে পারে, তার পাসওয়ার্ড হারায় যেতে পারে, পাসওয়ার্ড রিসেটের অপশন দিতে হবে, তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, তাকে ইমেল চেঞ্জের অপশন দিতে হবে। বুঝতে পারছেন? একজনকে যখন আপনি আদর করে ঢুকালেন তখন তার এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু দিতে হবে। এটা গেল জাস্ট কাস্টমার সাইড, আমি কিন্তু এখন অ্যাডমিন সাইডে যাইও নাই, রাইট? অ্যাডমিনে হচ্ছে প্রিভিলেজড, মানে হচ্ছে পুরো সিস্টেমে টোটালি কি ঘটতেছে সেটা সে দেখবে, তাই না? সো এটা যখন সে দেখবে, তার মানে এখানে তো অ্যাডমিনের মধ্যে তো ক্যাটাগরি আছে। একটা আছে সুপার অ্যাডমিন, যে হচ্ছে সব কিছুর উপরে নজরদারি রাখবে, কোথায় কি হইতেছে, আপনার কে কি চেঞ্জ করতেছে, কোথায় কারে কে কি রিপ্লাই দিতেছে সব। তার মানে অ্যাডমিনের মধ্যে ফার্স্ট ভাগ হচ্ছে গিয়ে সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন বা এটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, মানে যারা হচ্ছে ম্যানেজমেন্টাল পদে থাকে তারা এই ধরনের অ্যাকাউন্ট হোল্ড করে। এবং সুপার অ্যাডমিনের অ্যাকাউন্ট কখনো ডিলিট করা যায় না, কারণ এটা ডিলিট করা গেলে তো বিপদ। দেখা গেল গেস্ট দিকে সুপার অ্যাডমিনের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে, সো এটা তো সিস্টেম না। তার মানে সুপার অ্যাডমিন থাকবে সবার ঊর্ধ্বে, সে চাইলে যে কোনো গেস্টকে যে কোনো সময় ব্যান করতে পারবে, তার সিস্টেমে তার ঢোকা বন্ধ করে দিতে পারবে, অথবা তার পার্মানেন্টলি বাদ, এই সিস্টেমে ঢুকতেই পারবে না। তার মানে দেখেন যত ধরনের ইউজার আছে আপনার সিস্টেমে, ইউজার বলতে বুঝাই দিছি এই বেটা আরেক বেটা, তাদেরকে সে কি করতে পারবে? ব্যান করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। ক্রিয়েট করতে পারবে কোন অর্থে? দেখেন সুপার অ্যাডমিনের নিচের পর্যায়ে থাকবে এক্সিকিউটিভ বা অ্যাডমিন, ওরা হইতেছে কি টোটালি ম্যানেজ করবে ব্যাপারটা। যেমন আমি যদি আমাদের ক্রিয়েটিভ আইটির কথা চিন্তা করি, তাইলে আমি চাইতেছি ক্রিয়েটিভ আইটির স্টুডেন্টরা যাতে আমাদেরকে কমপ্লেইন দিতে পারে, এই জন্য আমি একটা সিস্টেম বানাবো। ফাইন, তাইলে এই হইলেন আপনি, আপনারা আমি এই প্রিভিলেজ দিছি। এবার তো এখানে আমি, তার মানে এখানে হচ্ছে আমাদের মনে করেন সিইও, আমাদের ইডি মনির স্যার, পারভিন ম্যাম, ওনারা এই অ্যাকাউন্টগুলো হোল্ড করে। তার নিচে হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন হইতেছে আমাদের তো কয়েকটা ইয়ে আছে না, যেটা বলা হচ্ছে গিয়ে লাইক ডিপার্টমেন্ট টিম আছে না আমার আলাদা আলাদা। আমার ওয়েব টিম আছে, আমার গ্রাফিক্স টিম আছে, ভিডিও এডিটিং, 3D, সো এই টিমগুলো আলাদা আলাদা না? আচ্ছা এখন বলেন, আপনি হলেন গিয়া ওয়েবের স্টুডেন্ট, আপনি কি গ্রাফিক্সে যায় অভিযোগ দিবেন? আপনার অভিযোগটা নিশ্চয়ই কি ওয়েব রিলেটেড হবে। তার মানে কিন্তু এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কমপ্লেইনের একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে কি হবে? গ্রাফিক্সের স্টুডেন্ট ওয়েবের কমপ্লেইন দিবে, ওয়েবের স্টুডেন্ট দিবে 3D তে কমপ্লেইন। সেটা কিন্তু না, ফ্লো কিন্তু নষ্ট হবে এখানে। তার মানে যখন সে কমপ্লেইনটা সাবমিট করবে, সে বলে দিবে কোন ডিপার্টমেন্টে যাবে। সে যখন বলবে ওয়েব ডিপার্টমেন্টে অ্যাসাইন করা অ্যাডমিনের কাছেই যাইয়া এই কমপ্লেইনটা উঠবে। তার মানে অ্যাডমিনের মধ্যে ওয়েব থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, 3D থাকতে পারে। সো এখন ফ্লোটা দেখেন, সুপার অ্যাডমিন কি করবে? আমি আজকে ক্রিয়েটিভে জয়েন করছি, কি ডিপার্টমেন্টে? ওয়েব ডিপার্টমেন্টে। সুপার অ্যাডমিন কি করবে? আমার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যেটা হবে হচ্ছে কি অ্যাডমিন অ্যাকাউন্ট, ডিপার্টমেন্ট হবে ওয়েব, খুলে আমারে দিয়ে দিবে। পাসওয়ার্ড দিলে মনে করেন এটা বুগিজুগি পাসওয়ার্ড 1 2 3 4 5 6, আর চেঞ্জ পাসওয়ার্ডের অপশন তো আমাকে দিবেই। সো আমি আমার সিস্টেমে ঢুকে আমি আমার পাসওয়ার্ডকে চেঞ্জ করে নিলাম। তার মানে আমাকে ক্রিয়েট করলো, ব্যান করলো কারে? নরমাল ইউজারকে। আমি আজকে চাকরি ছেড়ে দিছি, এই যে এই সিস্টেমে আমার আর ঢোকার কোনো দরকার আছে? তার মানে সে কিন্তু আমাকে এই সিস্টেম থেকে ডিলিটের ব্যবস্থা করবে। ডিলিট মানে টেম্পোরারি ডিলিট, কারণ পুরো ডিলিট করে দিলে আবার আমি যে যে কাজগুলো করে গেছি ওগুলো তো আবার ম্যাচ করবে না, মানে সফট ডিলিট। তার মানে টেম্পোরারিলি ব্যান, পার্মানেন্টলি সফট ডিলিট। দেখছেন সুপার অ্যাডমিনের পাওয়ার? এগুলো হলো সুপার অ্যাডমিনের পাওয়ার। অ্যাডমিন আবার কি করবে? অ্যাডমিনের কাছে এই পাওয়ারটা হয়তো সুপার অ্যাডমিন দিতে পারে, যে তুমি চাইলে যে কোনো ইউজারকে টেম্পোরারিলি ব্যান করে রাখতে পারো। কারণ সিও স্যার অথবা ইডি ম্যামের তো সারাদিন এত সময় নাই কোন স্টুডেন্ট ফাইজলামি করতেছে এর ব্যান করবে। তার মানে স্টুডেন্ট বা যেটা হচ্ছে আমার ইউজার এন্ডের, সেইটাকে ব্যান করার পাওয়ারটা আমার কাছে আছে। তার মানে কয় ধরনের ইউজার পাওয়া গেল? 3 ধরনের, নরমাল ইউজার, কাস্টমার বা স্টুডেন্ট, সুপার অ্যাডমিন, অ্যাডমিন, অথবা এদেরকে আমরা মাঝে মধ্যে বলি হচ্ছে এক্সিকিউটিভ, যে কোনো নামে রাখতে পারে, নাম তো ডাজন্ট ম্যাটার, রোল ম্যাটার।
তার মানে 3 ধরনের রোল শুধুমাত্র একটা কমপ্লেইন ম্যানেজমেন্টের মধ্যে চলে আসছে। এবার তাহলে কনভারসেশনটা দেখেন কি হবে। এই ভদ্রলোক একটা কমপ্লেইন দিচ্ছে, কমপ্লেইন আইডি, তার মানে সে একটা কমপ্লেইন দিবে। মনে করেন আপনি আজকে ঢুকছেন সিস্টেমে, সব লগইন টগইন করছেন, যা করার করার পরে কমপ্লেইন দিতেছেন। আপনার কমপ্লেইন আইডি হচ্ছে 53। কোন ডিপার্টমেন্টে কমপ্লেইন? ওয়েবে কমপ্লেইন। কি কমপ্লেইন? মানে এটা ডিটেইলস, মানে কমপ্লেইন ডিটেইলস। এখানে আপনি হাবিজাবি অনেক কিছু লিখছেন, এন্ড প্লাস অ্যাটাচমেন্ট থাকে না যে স্যার এই অ্যাটাচমেন্টটা দেখেন, আমার এই সমস্যা, আমি এর সাপোর্ট চাইছি, আপনারা দেন নাই, আপনারা না কইছেন। তার মানে এখানে একটা জেপিইজি ইমেজ। জেপিইজি ইমেজ তো কোনো ব্যাপার না, আমরা তো ইনসার্ট করতে পারি। তার মানে আমার একটা জেপিইজি ইমেজ থাকতে পারে। এই কমপ্লেইনটা সে সাবমিট করে দিল এবং এখান থেকে আমি পাবো না কয়টার সময় সে সাবমিট করছে, ক্রিয়েটেড অ্যাড দিয়ে। তার মানে কয়টার সময় সাবমিট করছে সেই টাইম আমি পাই না। ফুল কমপ্লেইনটা চলে আসলো এইদিকে। এইটা হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড, এটা কি আমার অ্যাডমিন সাইড ড্যাশবোর্ড। সুপার অ্যাডমিনের কাছে সব কমপ্লেইন দেখা যায়। ওয়েবে কি হইতেছে, এসইও তে কি হইতেছে, ডিজিটাল মার্কেটিং কি হইতেছে, সব দেখতে পারবে। ওটা রিড হয়েছে কি কমপ্লেইনের স্ট্যাটাস থাকবে। তা তো অবশ্যই থাকবে। এইটা হচ্ছে কি কমপ্লেইন স্ট্যাটাস, মানে প্রথমে যখন কেউ দিবে তখন হচ্ছে 1, মানে তোমার কমপ্লেইন পাইছি কিন্তু এখনো কেউ পড়ে নাই বা দেখে নাই বা কিছু হয় না। সুপার অ্যাডমিনের কাছে তো এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ কমপ্লেইন আসতেছে যে ওয়েবে এই কমপ্লেইন করছে, এসইও তে এই কমপ্লেইন করছে। বাট আমি তো ওয়েবের, আমার কাছে কোন কমপ্লেইন আসবে? জাস্ট ওয়েব। তাহলে আমার কাছে আসলো যে একটা কমপ্লেইন সাবমিট হইছে, কমপ্লেইন নাম্বার 53 সাবমিট করছে হচ্ছে গিয়ে কথার কথা আমাদের মাহি। মাহিতে এমনি খারাপ, মাহি কমপ্লেইন সাবমিট করছে। আমি দেখলাম সে ওয়েবে একটা কমপ্লেইন সাবমিট করছে, আমি দিলাম রিড মোর, মানে কি কি আছে তার কমপ্লেইনে রিড মোর দিলাম। রিড মোর দেওয়ার সাথে সাথে এখানে স্ট্যাটাস হয়ে যাবে কত? তার মানে আপনার কমপ্লেইন আমরা পাইছি, রিসিভড, পড়া মানেই তো রিসিভড। এবং এই মাহি যদি এখন এই সিস্টেমে ঢুকে চেক করে যে আমার কমপ্লেইনে কি অবস্থা, তাহলে সে কি দেখতে পারবে? কমপ্লেইন রিসিভ হয়েছে। এবার আমি মাহির কমপ্লেইনটা পড়লাম, পড়ে বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি তাহলে একটা কাজ করেন, ইমেল অ্যাড্রেস দেন আপনাকে। ইমেল অ্যাড্রেস, কথার কথা, আপনার ইমেল অ্যাড্রেস কি? তার মানে আমি কমপ্লেইনে কমেন্ট করতেছি, কি করতেছি? এখন কিন্তু কনভারসেশন শুরু হয়ে যাবে। তার মানে 53 কমপ্লেইনের আন্ডারে কনভারসেশন। স্টাডি কি প্রাইভেট করবেন মেসেজ মতো নাকি স্যার যে প্রাইভেট, হ্যাঁ, এইটা শুধু দেখতে পারবে হচ্ছে মাহি, আমি আর সুপার, তিনজন। তাহলে সবাই দেখতে পারবে, কিন্তু এখানে ঢুকে দেখতে হবে। তার মানে এই কমপ্লেনে ঢুকলে একটা চ্যাট বক্সের বা আপনার চ্যাট বক্স না, লাইভ চ্যাট বক্স লাগবে না, কমপ্লেন যাতে সাবমিট করা যায়, কমেন্ট যাতে সাবমিট করা যায়। ফেসবুকে ফার্স্ট আমলে ছিল না, সাবমিট করার পরে লোড দিত ওইরকম। সো কি হলো, আমি বললাম তোমার ইমেল অ্যাড্রেস কি? এটা কে বলছে? অ্যাডমিন। নিশ্চয়ই এই কথাটা আমার এখন এই জায়গায় উঠে দিতে হবে। এবং যখনই অ্যাডমিন কোনো কমেন্ট সাবমিট করবে এটা হয়ে যাবে 3 রানিং। কি হবে? রানিং, মানে তোমার প্রসিডিউর চলছে, তোমার সাথে আমরা কনভারসেশন করতেছি। এবং যখনই ওইখানে একটা মেসেজ অ্যাডমিন দিবে, নিশ্চয়ই উচিত মাহির ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন যাওয়া, তোমার কিন্তু একটা মেসেজ আসছে, কারণ ও তো আর সিস্টেমে ঢুকে বসে থাকবে না সারাদিন, তাই না? তার মানে প্রসেসগুলো কি ধরা যাইতেছে? ছোট্ট একটা কাজ কিন্তু করতে যায় কত কিছু আসতেছে সামনে। বললো ইমেল অ্যাড্রেস, মাহিরা পেলেও আমার কাছে ইমেল অ্যাড্রেস চাইছে, দিল সেই ইমেল অ্যাড্রেস, সেটা আবার আমার এখানে চলে যাবে, তার মানে রিপ্লাই আসছে। এরকম করে কনভারসেশন চলতে চলতে একটা পর্যায়ে যায় তো সলভ, তাই না? তখন অ্যাডমিন কি করবে? মার্ক ডান, মনে করেন মার্ক ডান। যখন সেটাকে ডান করে দিবে, দুইটা কাজ করতে পারেন, হয় আপনি এটাকে সফট ডিলিট করে দিবেন অথবা এটাকে স্ট্যাটাস ট্রাই করে দিতে পারেন। ফর মানে কি? এই কমপ্লেইন ডান, পুরো প্রসেস। এন্ড আমি কি কথা বলতেছি, স্টুডেন্ট কি কথা বলতেছে, সেটা কে দেখতে পারবে? কারণ তার তো খেয়াল রাখতে হবে যে সিস্টেমে আদৌ ইউজ হচ্ছে কিনা, ব্যবহার হচ্ছে কিনা। একদম ছোটর মধ্যে একটা সিস্টেম করলাম, কমপ্লেন শুধু কমপ্লেইন দিছে আর কিছুই করে না। শুধু একটা কমপ্লেইন নিছে এবং সেটা ইউজার ওয়াইজ কি করছে? ম্যানেজ করছে। ভেরি সিম্পল। এইটা মনে হইতেছে আপনাদের 1 ঘন্টার কাজ, তাই না? জাস্ট নিবেন 1 ঘন্টা করে, ভেরি সিম্পল। তাই সাপ্লাই কি আর কি করতে হবে? ইয়ারবি তো ইয়ারবি, সেই হচ্ছে ইয়ারবি কেন? Amazon.com এর কথা চিন্তা করেন, ই কমার্স একটা ওয়েবসাইট। অনেক ছোট বিশাল। তবে ডেভেলপার অনেক হ্যাঁ, ওদের তো সমস্যা নাই, আর আমরা তো ছোট মানুষ, একজন মানুষ, আমাদের তো সমস্যা। সো এই যে কথাগুলো কইলাম, এখানে টেবিল আছে কম কইরা হইলেও 7 থেকে 10টা।
আপনি একটু ঠান্ডা মাথা, আজকে রেকর্ড তো হয়েছেই, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন কি কি টেবিল হইতে পারে। আপনি দেখবেন 7 থেকে 10টা টেবিলের কাজ আছে। ইউজারকে তো আপনার একটা জায়গায় রাখতে হবে, কমপ্লেন তো আপনার একটা জায়গায় রাখতে হবে, কমেন্ট তো একটা জায়গায় রাখতে হবে, কোন বেটা সুপার অ্যাডমিন কোন বেটা কি অ্যাডমিন এটা তো রাখতে হবে, কার কাছে কি পাওয়ার আছে এটাও তো একটা জায়গায় রাখতে হবে। লিটারেলি আপনার 7 থেকে 10টা টেবিলের রিলেশন, কানেকশন, মারামারি, কাটাকাটি ছাড়ছে। এখন এই জিনিসটার একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে চিন্তা করেন, একটা দোকান পরিচালনা, এগুলো দেখতে পাবেন। প্রোডাক্ট ঢুকবে, প্রোডাক্ট বাইরে হবে, সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট নিব, বাকিতে নিব, ফুল টাকায় নিব, পেইডে নিব, চেকে নিব, চেক ছাড়া নিব, প্রোডাক্ট নষ্ট হবে, প্রোডাক্ট রিটার্ন আসবে, Advance হবে। বুঝতে পারছেন? সেইভাবে করে চিন্তা করতে হবে। ডেভেলপমেন্টের কাজ শেষ, সিআরইউডি, ক্রিয়েট ডিলিট আপডেট ডিলিট, কিন্তু কোনটা ডিলিট হইব কোনটা ডিলিট হইব এটা তো বুঝতে হইব, বুঝেন নাই? সো ব্রেনটা ওই জায়গাতে কাজে লাগে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এবং ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট বলতে থাকবে আপনার ব্রেনের মধ্যে কোয়েরি চলবে, এটা না, এটা তো সম্ভব না, না এটা আমি করতে পারবো না, আপনি এটা চাইলেও হবে না। এটা যদি আপনি সাথে সাথে না বলেন, যদি বলেন হবে, তাহলেই তো গেছেন পয়সা, বুঝতে পারছেন? সো ক্লায়েন্ট যখন মুখে বলবে আপনার মাথায় কোয়েরি চলবে, এই টেবিল থেকে এই টেবিল, হ্যাঁ নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে, কোনো ভয় নাই, ভয় পাওয়ার কিছু নাই। এই পাওয়ার, এই থিঙ্কিং পাওয়ার এমনিতেই বিল্ড হয়ে যায় কাজ করতে করতে, বুঝছেন? কারণ মানুষ করতেছে না। সো আজকে আপনাদের বাসায় যে কাজ হচ্ছে, বিভিন্ন সিস্টেম দেখবেন, কি কি ফাংশনালিটি দিছে সেগুলো চেক করবেন। সিস্টেম কিভাবে দেখবেন? codecanyon.com নামে একটা ওয়েবসাইট আছে, সেটাতে গেলেই দেখবেন PHP স্ক্রিপ্ট। আমি এখানে দেখাই দিই যেহেতু সময় আছে। কোড ক্যানিয়ন, এবং আমাদের মেইন টার্গেট কোড ক্যানিয়নে একটা আপনাদের প্রোডাক্ট হোক, সেটা আমরাও চাই। কোড ক্যানিয়ন আপডেট হচ্ছে কি কি করতে হয়? সেটার উপরে ক্লাস আছে সবার লাস্টে। প্রোডাক্ট আপলোড করতে হলে কি করতে হয়, কি কি থাকতে হবে না থাকতে হবে সব আছে। সো এই ভদ্রলোকের নাম হচ্ছে কোড ক্যানিয়ন। যত ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেগুলা তার অথর মানে তার মালিকরা রিসেল করতে চায়, রিসেল করার মানে হচ্ছে এক প্রোডাক্ট বারবার সেল করতে চায়, সেটা আপনি এখানে পাবেন। এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যেমন এখন মার্কেটে কোনগুলো আসছে রিসেন্ট সেটা আপনি এখান দিয়ে দেখতে পারবেন। যেমন পস হচ্ছে পয়েন্ট অফ সেল, ওই যে আপনারা যে বিভিন্ন সুপার স্টোরে গেলে যে আপনাদেরকে একটা রসিদ ধরায় দেয়, ওটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ সেল, মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এটাও লারাভেল দিয়ে করা, যেটা দেখে আমি বুঝতেছি। অ্যান্ড এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছি, এটা আসলে প্রোডাক্ট অলরেডি বানানো আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ। এটা ক্রিয়েটিভ আইটিডি প্রোডাক্ট। এই যে আপনাদের যে কমপ্লেন নিয়ে কথা বললাম, আপনারা চাইলে এই প্রোডাক্টটা লাইভ দেখতে পারবেন। এবং দেখেন এই প্রোডাক্টের একটা ভ্যালুয়েশন আছে, রাইট? এবং এটা সেল হয়েছে একটা পরিমাণে, তার মানে সেম প্রোডাক্ট বারবার সেল হচ্ছে, এবং এই জন্য এটাকে বলা হয় রিসেলেবল মার্কেট প্লেস। প্রোডাক্ট একটা সেল করবেন আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাছে। সো এই যে প্রোডাক্টটা বললাম, এইটার যে ফ্লোটা, সেটা যদি আপনি লাইভ দেখতে চান যে আসলে এই প্রোডাক্টের মধ্যে কি আছে, লাইভ প্রিভিউতে দিবেন, নিলেই আপনার একটা এটা হচ্ছে বর্তমানে অফ। আজকে আমি যেই এটা ঠিক করে দেবো একটু পরেই, তার মানে এটা একটা লাইভ লিঙ্ক পাবেন, কোনো সমস্যা নাই। সেখানে যে আপনারা ওই প্রোডাক্টটা লাইভ দেখতে পারবেন। তো একটা প্রোডাক্ট লাইভ কিভাবে দেখে, অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেখে দিচ্ছি আমি। এটা হচ্ছে কথার কথা, আমি যদি অন্য একটা দেখাই, ইজি পোস্টটাই দেখাই। এটা যদি আমি দেখতে চাই, জাস্ট লাইভ প্রিভিউতে দিবেন, এখানে ওর প্রোডাক্টে কি কি ফিচারও দিছে, কি আছে না আছে মোটামুটি সবই লিখে দিছে। তারপরে লাইভ দেখার জন্য এই যে লগ ইন করবেন। এগুলো সব ফ্রি টেমপ্লেট, বাহ কিছু নেই, এগুলো পাওয়া যায় রাস্তাঘাটে। বাংলাদেশে না, লায়ন কোডার্স তো বাংলাদেশের না। বাংলাদেশে বাংলাদেশে লায়ন কোডার্স না, বাংলাদেশে লায়ন কোডার্স। যেমন ওর একটা প্রোডাক্ট ও বানাইছে পয়েন্ট অফ সেল,
যেখানে হচ্ছে গিয়ে সেল থেকে শুরু করে পারচেস লিস্ট দেখেন সব করা যায় ওটাতে। এই যে হাবিজাবি অ্যাকশন, ভিউ, এডিট তো আমরা করছি। ভিউ মানে টোটালটা দেখবে, অ্যাড পেমেন্ট, ভিউ পেমেন্ট, ডিলিট পেমেন্ট, এই ধরনের কাজগুলো কিভাবে করতেছে আপনারা সব দেখবেন। এটা হচ্ছে একটা পয়েন্ট অফ সেল, যেটা কথা আমি বললাম, রিটার্ন, অ্যাডজাস্ট, হাবিজাবি। সো দেখেন ও কিন্তু একটা এই প্রোডাক্ট বানাইছে এবং সেটাকে আপলোড করছে কবে? 16 তারিখ। আজকে কয় তারিখ? না, আজকে 17 তারিখ। 17 তারিখ, তার মানে এর মধ্যে একটা সেলও হয়েছে এবং সেল করছে সে $20। $20 যদিও সে পুরোটা পাবে না, চার্জ আছে, তারপরও সেল তো হয়েছে। কথা হইতেছে সেল তো হয়েছে। অ্যান্ড আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আসলে এই জায়গায় একটা প্রোডাক্ট থাকা মানে হইতেছে আপনার পোর্টফোলিও ভারী হওয়া। এইখানে প্রোডাক্ট থাকা কিন্তু সেলের জন্য প্রোডাক্ট আমরা দিই না অন্ততপক্ষে। কারণ সেলের জন্য মানে আপনি যদি ওইরকম যে এইখান থেকে কইরে একেবারে আমি ইনকাম করে হুসুল করে ফেলবো, তাইলে আপনার অনেক পরিমাণে কাজ করতে হবে, প্রত্যেক বারবার আপডেট দিতে হবে। বাট আপনি যদি একটা প্রোডাক্ট, একটা ওয়েব অ্যাপ্লিকেশন এই কোড ক্যাননে অ্যাপ্রুভ করাইতে পারেন এবং সেটা যদি আপনার সিভির সাথে ট্যাগ করে আপনি যে কোনো জায়গায় দেন, আশা করি 5 জন যদি থাকে তার মধ্যে 2 জনটা রাখলে 1 জন আপনি হবেন। এটার ভ্যালুয়েশনটা এরকম। এবং ডেভেলপার ফিল্ডে এটা ভ্যালুয়েশন প্রচুর। কারণ আমরা যখন ডেভেলপার হায়ার করি প্রথমেই জিজ্ঞেস করি কোনো প্রোডাক্ট আছে কিনা এবং সেটা কি কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিনা। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলতে কোড ক্যানিয়ন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে প্রোডাক্ট সেল করা যায়। তার মানে একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে থাকার মানে হচ্ছে সে সেই লেভেলের ডেভেলপার, ইন্টারন্যাশনালি যে প্রসিডিউরগুলো ফলো হয় সেগুলো সে ফলো করছে, নাহলে তো এই প্রোডাক্ট এখানে অ্যাপ্রুভ হইতো না, রাইট? এই প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়া কিন্তু অনেক ঝামেলা, অনেক কিছু মেনটেন করতে হয়, এইভাবে করে লিখতে হয়, ডকুমেন্টেশন করতে হয়, হাবিজাবি অনেক কিছু আছে। সো এত কিছু করার পর যেহেতু একটা প্রোডাক্ট আপলোড করতে পারছে, তার মানে হচ্ছে হি নোজ অর শি নোজ, তার মানে আমি তাকে নিতে পারি। সো আপনাদেরও টার্গেট থাকা উচিত যে একটা হইলেও যাতে নিজেদের নামে একটা প্রোডাক্ট একটা মার্কেট প্লেসে থাকে। আমরা তো ইন্টারন্যাশনালি শিখবো। হ্যাঁ, অবশ্যই ইন্টারন্যাশনালি শিখবেন। কারণ সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আমার 2টা প্রোডাক্ট আছে এই মার্কেট প্লেসে। তাহলে আমি জানি না আমার সেখানে ইন্টারন্যাশনাল কিনা, বাট আমার প্রোডাক্ট আছে 2টা। না, প্রোডাক্ট দেখা যাবে না, না সময় নাই। সো সেটা একটা দিন দেখাবো আমি ইনশাল্লাহ। খুব একটা যে আহামরি প্রোডাক্ট তাও না, 1.5 বছর আগে করা। বাট আমি ওইটা আন্দাজ করছিলাম যে প্রোফাইলের ওয়েট বাড়ানোর জন্য, এবং আমি ওই প্রোডাক্ট বেচেই এখন বিভিন্ন জায়গায় খাই আর কি। ওইটা আমি সব ক্লাসে বলি যখন কোড ক্যানিয়নে কথা বলি যে ওগুলো হইতেছে মূলা। কি মূলা আছে, যায়া ইন্টারভিউ বোর্ডে যায় বলবেন কি আছে, পেপাল ঝুলাবেন একটা মূলা, চাকরি হয়ে যাবে। সো এগুলো হইতেছে মূলা, মূলা ঝুলাইতে হয়। অনেকের কাছে মূলা থাকে, অনেকের কাছে থাকে না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এমনভাবেই কাজ করব ইন্ডিভিজুয়ালি যাতে করে আমাদের কোর্স শেষে একটা প্রোডাক্ট অন্ততপক্ষে আমরা সাবমিট করতে পারি, কমপ্লিট প্রোডাক্ট। এবং কি ধরনের প্রোডাক্ট কোড ক্যানিয়ন নেয় বা কি ধরনের প্রোডাক্ট সাপোর্টেড, সেটার জন্য এখানে আসবেন, এসে জাস্ট দেখবেন কি ধরনের প্রোডাক্ট অ্যাপ্রুভ হইতাছে। পিএইচপি স্ক্রিপ্ট আমরা হচ্ছে গিয়া পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে করছি। এটাতে দিলেই আপনি দেখবেন আপনাকে নিয়ে গেছে হচ্ছে গিয়া রিসেন্টলি আপডেট হওয়া পিএইচপি স্ক্রিপ্ট। তার মধ্যে এই যে দেখেন এটা লারাভেলে, দেখছেন ম্যাটেরিয়াল প্রো। তারপর আরেকটা দেখালাম না ইজি, একটু যেটা দেখলাম এই যে। সো আপনি যদি দেখতে চান যে লারাভেলের কি ধরনের প্রোডাক্ট আছে, তাহলে এটা দেখার সুন্দর একটা আছে, সফটওয়্যার ফ্রেমওয়ার্ক লারাভেল। এটাতে ক্লিক করেন। বর্তমানে আপনার কোড ক্যানিয়নে 615টা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে গিয়ে লারাভেল ট্যাগের আন্ডারে, মানে লারাভেল দিয়ে করা। তার মানে এই যে দেখেন এইগুলা দেখবেন, এই যে যেমন একটা আছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বানাইছে 1 লোক লারাভেল দিয়ে, পার্কিং বিলিং সিস্টেম বানাইছে। আইডিয়া এখানে যেটা হবে, এগুলো দেখলে আইডিয়া জেনারেট হবে, কি কি প্রোডাক্ট বানানো যায়, কি করা যায় না করা যায়। অবশ্যই বাসায় যেগুলো সবাই চেক করবেন কি ধরনের প্রোডাক্ট আছে, লাইভ প্রিভিউ দেখবেন। সিম্পল সিআরএম বানাইছে, একজন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছে লারাভেল দিয়ে, এবং সেলও হয়েছে দেখেন 6টা 39 করে, খারাপ না, মালিক মালিক। তারপরে এই লোকের সেল আছে, যারা সেল দিতে পারে তাদের সেল আছে। যেমন আমাদের বাংলাদেশি এক ভাই আছে, ওদের নাম হচ্ছে 71 নাম না, 71 ওদের একটা প্রোডাক্টের নাম, কোড কি জানো ওটার নাম, ক্রিয়েটিভ আইটেম। আমি দেখাই, মানে যদি এমফাসাইজ করে সেই ক্ষেত্রে আপনার সেল আছে। ক্রিয়েটিভ আইটেম
কোড ক্যানিয়ন 600-700 সেলও হয় বিভিন্ন জায়গায়। যেমন ওদের সেল কত টোটাল 6856, এবং ওরা কিন্তু সব এই ধরনের প্রোডাক্ট বানায়। এই যে দেখেন হোটেল বুকিং সিস্টেম, এটা ওয়ার্ডপ্রেসের। ওদের হচ্ছে এই যে 71 স্কুল ম্যানেজমেন্ট 169 সেল, 21 প্রজেক্ট ম্যানেজমেন্ট 1105টা সেল দিছে তারা। তার মানে সেল সম্ভব, কিন্তু ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা আমাদের বাংলাদেশের একটা সফটওয়্যার ফার্ম, ক্রিয়েটিভ আইটেম। ওরা শুধু এই প্রোডাক্ট বেচেই ফার্ম চালায়, জাস্ট এই কয়টা প্রোডাক্ট। ওদের প্রোডাক্ট যে খুব একটা বেশি আছে তাও না। কয়টা প্রোডাক্ট আছে? 10টা প্রোডাক্ট। 10টা প্রোডাক্টের উপরেই ওদের ফার্ম চলতেছে। 2500 সেল আছে আছে 2500 সেল না হলে এই টোটাল সেল এতগুলো হয়েছে কেন? সেল তো অবশ্যই আছে। সো এই হচ্ছে বিষয়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপাতত 6000 সেলের স্বপ্ন দেখেন না। আপাতত বাসায় যেয়ে প্রোডাক্টগুলো দেখেন যে কি কি টাইপের প্রোডাক্ট আছে এবং কি কি অ্যাপ্রুভ হয়। বুঝতে পারছি? উই আর ডান ফর টুডে। বাট আপনারা বসবেন,